সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। বিসেফ ফাউন্ডেশনের নিয়মিত লাইভ টক শো থেকে আমি আতাউর রহমান মিটন আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আমরা আজকে যে বিষয় ঠিক করেছি কথা বলার জন্য, সেই বিষয়টা হচ্ছে উদ্যোক্তা হতে ভয় পাই কেন। আপনারা কম বেশি সবাই জানেন যে আমাদের প্রত্যেকের মধ্যেই একটা উদ্যোক্তা বাস করে। আমরা যদি একটু নিজেদেরকে রিভিউ করি ছোটবেলা থেকে, তাহলে দেখবেন যে জীবনে কত কিছু হতে চেয়েছি। বিশেষ করে একটা নিজের ব্যবসা, নিজের চাকরি বা নিজের কিছু একটা, নিজের কোম্পানি, অর্থাৎ নিজের সাম্রাজ্য এবং সেই সাম্রাজ্যের আমি সম্রাট, এরকম একটা মনোবাসনা কিন্তু সবার মধ্যে বিল্ট ইন থাকে এবং কম বেশি শৈশবে সেটা নিয়ে আমরা বড় হয়েছি। কিন্তু যত বড় হয়েছি, নানান ধরনের চ্যালেঞ্জের মধ্যে পড়ে আমাদের সেই স্বপ্নগুলো আস্তে আস্তে হারিয়ে গেছে। বিশেষ করে সমাজ আমাদেরকে এমন ভাবে মগজ ধোলাই করে দিয়েছে যে চাকরি খোঁজাটা আমাদের জন্য একটা অবভিয়াস জিনিস হয়ে যায়। লেখাপড়া শেষ করে যদি চাকরি না করি, তাহলে যেন আমাদের জীবনটাই বৃথা এবং আর মুখ দেখানোর কোনো উপায় থাকলো না। নিজেরাও সংকুচিত বোধ করি, আমাদের বাবা মা আত্মীয় স্বজনরাও বলে যে এত কষ্ট করে তোকে লেখাপড়া শিখাইলাম এগুলা করার জন্য, তুই কোথায় একটা বড় চাকরি করবি, একটা এটা হবে ওটা হবে সেটা হবে, এই একটা চাপ, সামাজিক চাপ কিন্তু আমাদেরকে উদ্যোক্তা হতে দেয় না। এই অভিজ্ঞতাটা আমি যতজনের সাথে কথা বলেছি তাদের সবার, এমনকি আমি নিজেও বহুবার নিজের সাথে লড়াই করে দেখেছি যে আমাদের মধ্যেও এরকম একটা সামাজিক চাপ ছিল এবং সেই সামাজিক চাপের বেড়া আমরা কেউ ডিঙ্গাতে পেরেছি, কেউ পারি নাই। অথচ বিশেষজ্ঞরা বলছেন যে মানুষ আসলে কোথায় যেতে চায় সেটা যদি সে জানে, সেটা যদি সে নির্দিষ্ট করে নিতে পারে, তাহলে কিন্তু সে তার পথ তৈরি করে নিতে পারে। এবং কিছু মানুষ থাকে যারা হার মানে না, যারা আসলে সকল প্রতিবন্ধকতা, পাছে লোকে কিছু বলে ইত্যাদি সমস্ত কিছুকে জয় করেই তারা এগিয়ে যায়। সেই রকম একটা দুর্দান্ত মনোভাব নিয়ে যারা কাজ করতে পারে, তারাই কিন্তু আসলে প্রযুক্তির পিঠে সওয়ার হয়ে বা যে বিজনেসের পিঠে উদ্যোক্তা হয়ে ওঠে। এবং তারা নিজের জন্য যেমন তারা পরিবর্তন আনে, নিজের জীবনে যেমন পরিবর্তন আনে, তেমনি অন্যের জীবনেও পরিবর্তন আনতে তারা সহায়ক হয়। অনেকে ব্যর্থ হয়, সেই কথাটাও ঠিক, সেটা আমরা অস্বীকার করছি না। সব উদ্যোক্তাই যে খুব সফল তা কিন্তু নয়, কিন্তু তাদের সফলতাই বলি আর ব্যর্থতাই বলি, সেখানে একটা সহায়ক পরিবেশের গুরুত্ব রয়েছে। আমাদের শিক্ষা কারিকুলাম আজকে আমাদেরকে শুধু চাকরিমুখীনতা তৈরি করছে, উদ্যোক্তা হতে সহায়তা করছে না। সেই জন্য আমাদের এই এই শিক্ষার মধ্যেও একটা পরিবর্তন আনা দরকার এবং আমাদের মনোজাগতিক যে পরিবর্তনটা দরকার উদ্যোক্তা হওয়ার জন্য, সেই মনোজাগতিক পরিবর্তনটা আনার জন্যও আমাদের সকলকে কথা বলতে হবে। আজকে আমরা তেমন অর্থে কোনো বিশেষজ্ঞদেরকে নিয়ে আলোচনা করছি না। আজকে আমাদের আলোচনায় আমাদের অতিথিরা হচ্ছেন আমাদের যুব সমাজ, এবং এই যুব সমাজ তারা আজকে কথা বলবে তাদের অভিজ্ঞতা থেকে যে কেন তারা ভয় পায়, কেন তারা উদ্যোক্তা হতে পারছে না, উদ্যোক্তা হতে তাদের বাধাগুলো কোথায়, সেই আলোচনাগুলোই আজকে আমরা তাদের মুখে শুনবো। আপনারা আমাদের সঙ্গে থাকবেন দর্শক মন্ডলী, আপনারা আমাদের সঙ্গে যুক্ত সবসময় আছেন, আজকেও যুক্ত থাকবেন, যুক্ত থেকে আপনাদের প্রশ্ন করবেন, মতামত দেবেন। আমরা আলটিমেটলি যে জায়গাটায় যেতে চাই সেটা হচ্ছে ভরসা তৈরি করা। আমাদের তরুণ বন্ধুরা যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন এবং যারা দূর দূরান্তে বসে এই অনুষ্ঠানটি দেখছেন, বা আমাদের এটা আমাদের ইউথ এগেইনস্ট হাঙ্গারের পেজে লাইভ হচ্ছে, আমাদের অনেক তরুণ বন্ধু আজকে এই অনুষ্ঠানটা দেখবেন। আমরা চাই যে তাদের কাছে একটা ইতিবাচক, একটা উৎসাহ ব্যঞ্জক, একটা উদ্দীপনাময় বার্তা তাদের কাছে পৌঁছাক। তারা যেন তাদের ভয়কে জয় করতে পারে, তারা যেন উদ্যোক্তা হয়ে উঠতে পারে, এবং তারা যেন চাকরি করব না চাকরি দেব সেই যে স্লোগান, সেই স্লোগানের যেন বাস্তবায়ন তারা করতে পারে। আমার সঙ্গে যুক্ত আছেন অনেক তরুণ, সবার সঙ্গে একটু একটু করে আমি পরিচয় করিয়ে দিই আপনাদের। আহ আমার পাশেই রয়েছেন সিজুল ইসলাম, তিনি যুক্ত হয়েছেন পঞ্চগড় থেকে, একজন যুব সংগঠক সিজুল। আমার তার পাশে রয়েছেন গাজী সানি, গাজী সানিও একজন তরুণ উদ্যোক্তা, আইসিটি নিয়ে তিনি কাজ করছেন এবং বিদেশেও ছিলেন, এখন বাংলাদেশে এসে তিনি একটা বিজনেসের সঙ্গে যুক্ত আছেন এবং একটা বিজনেস নিজেও দাঁড় করানোর জন্য চেষ্টা করছেন গাজী সানি। আর তার পাশে রয়েছেন মহসিনা বন্যা, মহসিনা বন্যা আইনের ছাত্রী, ঢাকা থেকে যুক্ত আছেন। তিনি একজন উদ্যোক্তা হয়ে উঠতে চান, কিন্তু ওই যে পাছে লোকে কিছু বলে, সেই ধরনের কিছু ভয়, কিছু দ্বিধা তার রয়েছে। আজকে আমরা বন্যার কথা শুনবো। তার পাশে রয়েছেন একজন সফল মানুষ, জনাব শেব জাহিদি। জনাব শেব জাহিদি নিঃসন্দেহে একজন সফল উদ্যোক্তা এবং তিনি আরো উদ্যোক্তা তৈরির জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তার পরিচয় হচ্ছে টনি খান হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের
তিনি ম্যানেজিং ডাইরেক্টর। এই মুহূর্তে তিনি ঢাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন। আমি শেফ জায়েদি ভাইকেও স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই আয়োজনে। আমাদের সঙ্গে যশোর থেকে যুক্ত হয়েছেন মুসলিমা খাতুন। মুসলিমা খাতুন নিজে একজন উদ্যোক্তা এবং মাত্র শুরু করেছে, এবং ওই যে উঠে দাঁড়ায় পড়ে যায়, উঠে দাঁড়ায় পড়ে যায় হামাগুড়ি দেওয়ার যে স্টেজটা, সেরকম একটা স্টেজের মধ্যে মুসলিমা স্ট্রাগল করছে। সুতরাং তার অভিজ্ঞতাটা আমাদের শোনাই দরকার। আমি যেহেতু তাকে ব্যক্তিগতভাবে চিনি, সেই জন্যই আমি এটা বললাম। আমাদের সঙ্গে আমি দেখতে পাচ্ছি যে ভিডিওতে না থাকলেও কামরুজ্জামান বাবু তিনি যুক্ত হয়েছেন। তিনিও নিজেও একজন সফল উদ্যোক্তা এবং উদ্যোক্তাদের নিয়ে তিনি কাজ করেন, বিশেষ করে কৃষি খাতের উদ্যোক্তাদের নিয়ে। নিজে উচ্চশিক্ষিত হয়ে তিনি কৃষি খাতে এসছেন এবং তাদেরকে নিয়ে কাজ করছেন। আমি দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে জনাব হাসান সাহেব, আব্দুল্লাহ হাসান যুক্ত হয়েছেন। তিনিও একজন তরুণ উদ্যোক্তা। আমি শুনেছি যে তিনি অনেক ব্যাপারেই তিনি সফল। আজকে তার অভিজ্ঞতা আমরা শুনবো। এবং তার পাশে রয়েছেন ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন, বাংলাদেশের একজন প্রথিতযশা কৃষি বিজ্ঞানী। আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের তিনি বাংলাদেশীয় পরিচালক ছিলেন, এখন বিসেফ ফাউন্ডেশনের সভাপতি হিসেবে এদেশের নিরাপদ এবং পুষ্টিকর খাদ্য নিশ্চিত করবার যে সামাজিক আন্দোলন, সেই আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়ে চলেছেন। স্যারকেও স্বাগত জানাচ্ছি। দর্শক মন্ডলী, আমি আর কথা বাড়াচ্ছি না, শুরুতেই আমি তরুণ উদ্যোক্তা আব্দুল্লাহ হাসানের কাছে একটু শুনতে চাই যে উদ্যোক্তা বলতে আমরা কি বুঝি, এবং আমরা আমরা এই উদ্যোক্তা ডেফিনেশনের জায়গাটা যদি আপনি একটু আলোচনা করেন। হাসান সাহেব। জি, সবাইকে ধন্যবাদ। এবং আমি খুবই ভালো লাগছে যে টপিকটা এত সুন্দর। মানে এখন যারা আসলে উদ্যোক্তা হতে চায়, তারা আসলে এই ধরনের একটা টপিক যদি তারা উদ্যোক্তা হওয়ার পূর্বেই এরকম একটা টপিকের আলোচনা শুনে, তাহলে আমি বিশ্বাস করি যে তাদের ব্যক্তিগত জীবনে, ক্যারিয়ারে এটা অনেক বড় ভূমিকা রাখবে। সো উদ্যোক্তার আসলে সংজ্ঞাটা একটু দিতে গেলে অনেক সময় লাগবে। আমি আজকে টপিক নিয়ে একটা দুটা জিনিস একটু বলতে চাই যে আমরা আসলে কেন ভয়টা পাই। আমরা আসলে যেটা দেখি, মানে যারা তরুণ নতুন উদ্যোক্তা হতে চাই, তারা সাধারণত আমরা একটা বড় ব্র্যান্ড শপ দেখি, অথবা একটা অনেক বড় একটা সুপার শপ দেখি, হয়তোবা অনেক বড় একটা 5 স্টার হোটেল দেখি। মানে আমরা দেখি আমাদের আশেপাশে এত বড় বড় ইনিশিয়েটিভ, সেটা দেখে আমরা মনে করি এই ইনিশিয়েটিভ গুলো হয়তোবা নেওয়াটা অনেক কঠিন। সো এই জন্য আমরা নিজেরা যখন কোনো উদ্যোগ নিতে যাই, তখন আমাদের পরিকল্পনাগুলো অনেক বড় করে ফেলি। হয়তোবা আমরা থমকে যাই যে আমাদের ইনভেস্টমেন্ট আমি কোথা থেকে পাবো। আমি হয়তোবা থমকে যাই যে আমি এত বড় কোম্পানি কিভাবে আমি রান করব। আমি হয়তোবা থমকে যাই যে আমি কোথায় আমার এত বড় ম্যান পাওয়ার পাবো। সো এই জন্য এই ভয়গুলা থেকেই আমাদের আসলে অনেকগুলো বাধা তৈরি হয়। সো আমরা যদি আসলে চিন্তা করি যে আমি উদ্যোক্তা হওয়ার প্রথম দিকে আমার প্রাইমারি ইনভেস্টমেন্ট হচ্ছে যে আমার পকেটে যা আছে, বা আমার একদম নিকট আত্মীয়, বন্ধু, আত্মীয় স্বজন যেটা নিয়ে আমি শুরু করতে পারবো, সেটাই হচ্ছে আমার আসলে উদ্যোক্তা হওয়ার জন্য একটা ইনভেস্টমেন্ট। এবং আমি প্রথমেই আমার উদ্যোগটাকে রাখবো হচ্ছে খুবই ছোট। মানে আমি অনেক বড় স্বপ্ন অবশ্যই দেখবো, কিন্তু এটা ধাপে ধাপে দেখবো। যে আমি এই আগামী 6 মাসে আমি ব্যবসাটাকে এই পর্যায়ে নিয়ে যেতে চাই, আগামী 1 বছর আমি এটাকে ওই জায়গায় নিতে চাই, আগামী 5 বছর এরকম করতে চাই, এরকম একটা স্বপ্ন নিয়ে। আর আমি আমার ব্যক্তিগত গল্প যদি একটু বলি, আমি আসলে সফল উদ্যোক্তা বলাটা আমার এটা অত সফল উদ্যোক্তা না। কিন্তু আমি যেটা চেষ্টা করেছি আমার এই 6 বছরের উদ্যোক্তা জীবনে, আমি কমিটমেন্টটা রাখার চেষ্টা করেছি। আমি যেহেতু একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি চালাই, সো একটা অনেক বড় একটা আয়োজন, একটা যারা আমার ক্লায়েন্ট হয় তারা আমার উপর ডিপেন্ডস করে থাকে। সো সেটা যেন পারফেক্টলি 100% পারফেক্টলি আমি যে কমিটমেন্টটা দিয়েছি, আমার কাছে ক্লায়েন্টটা যে কমিটমেন্টটা চায়, সেটা যেন আমি 100% পারফেক্টলি দিতে পারি। একদম সর্বোচ্চ চেষ্টাটা আমি করে যাই সব সময়। এটা ছোট উদ্যোক্তার ক্ষেত্রে কিভাবে এই জিনিসটা হবে, ধরেন আপনি একটা অনলাইনে কিছু বিক্রি করেন, সো আপনারও কিন্তু কিছু কাস্টমার তৈরি হবে। সো কাস্টমার চাইবে আপনি একটা ভালো প্রোডাক্ট দেন তাকে, তার সাথে আপনি যেই টাইমটাতে ডেলিভারি দেওয়ার চেষ্টা করেছেন সেই টাইমে ডেলিভারি দেন। আপনি তাকে একটা মানে প্রোডাক্টের সুন্দর একটা প্যাকেজিং করেন। প্রোডাক্টটার আফটার সেল সার্ভিস যেটা হয়তো বা প্রোডাক্টটা নেওয়ার পর এটার থাকবে, কাস্টমার কোশ্চেন করতে পারে, ভাই এটা কিভাবে সেট করব, এটা কিভাবে রান্না করব, অনেক কিছু হতে পারে। সো আপনাকে ঠিক করতে হবে যে আপনি যে কমিটমেন্টটা দিয়েছেন যে আপনাকে আমি কালকে জিনিসটা ডেলিভারি দিব, পরশুদিন দিব, বা আমি এটা 1 সপ্তাহ পরে দিব, কমিটমেন্টের জায়গায় যেন কোনো ঘাটতি না হয়। আপনার উদ্যোগটা খুবই ছোট হোক। আমাদের অনেক উদ্যোক্তার ধরেন দেখা যায় একটা চা দোকান থাকে, কিন্তু সে ভালো পানি ইউজ করে, ভালো চা পাতা ইউজ করে, ভালোভাবে প্রেজেন্ট করে, এটাও তার একটা বিশাল ইনিশিয়েটিভ, এটাও তার বিশাল একটা কন্ট্রিবিউশন।
সো ইনিশিয়েটিভটা কত বড়, এটা কি একটা 5 স্টার হোটেল না একটা ছোট চা দোকান, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আমি যে জিনিসটা তরুণদের উদ্দেশ্যে, যারা এখন হবেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনি কমিটমেন্ট, আপনার ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনের জায়গাটা সবসময় ঠিক রাখবেন। এটা একদিন না একদিন ইনশাল্লাহ বিশাল একটা উদ্যোগে হবে। আজকে যারা বাংলাদেশে বড় বড় উদ্যোক্তা আপনারা দেখেন, আপনি তাদের আগেরকার, আপনি যদি ইউটিউবে একটু সার্চ দেন যে এন্টারপ্রেনার হিস্ট্রি বা তাদের লাইফস্টাইল, আপনি দেখবেন তারা কত স্ট্রাগল করে বড় হয়েছে, কত কষ্ট করে বড় হয়েছে, আর আজকে তাদের কত বড় বড় ইনিশিয়েটিভ। আমরা সেগুলো হয়তো বা প্রথম। থ্যাংক ইউ হাসান জি সাহেব, আপনি জি একটু জি থাকুন আমাদের সঙ্গে, আমরা আপনার কথা আবার জি শুনবো। জি আপনার যে ওকে। কথাটাকে আমি কোট করতে চাই সেটা হচ্ছে যে আপনি বলেছেন এটা চায়ের দোকান হোক আর 5 স্টার হোক, কমিটমেন্ট ঠিক রাখতে হবে এবং কোয়ালিটি ঠিক রেখে কাস্টমার স্যাটিসফ্যাকশনের দিকে মনোযোগ রাখলে আমরা আমাদের সাফল্যের শীর্ষে পৌঁছাবো। আমরা কথা শুনবো এবার জনাব শেখ জাহিদি সাহেবের। যেহেতু আমরা কাস্টমার জি ভাই। স্যাটিসফ্যাকশনের কথাটা শুনলাম এবং কমিটমেন্টের কথাটা শুনলাম, জনাব জাহিদি আপনি কি একটু আমাদেরকে বলবেন যে এই কমিটমেন্ট রক্ষার বিষয়টা সহ একজন উদ্যোক্তা হতে গেলে কি বিষয়গুলো নজর রাখতে হয়? আপনি তো উদ্যোক্তা তৈরির জন্যই কাজ করছেন, নিজেও সফল উদ্যোক্তা নিঃসন্দেহে। জনাব জাহিদি, শেখ জাহিদি। প্রথমে ধন্যবাদ জানাই আপনাদেরকে এই অনলাইন কনফারেন্সে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি মূলত যশোর থেকে বলছি, ঢাকা থেকে না, এটা একটা সংশোধন হয়। আর আচ্ছা, আমি আপনি টনি যশোর খান থেকে বলছেন। নাও এমডি, ম্যানেজিং ডিরেক্টর। আমি হোটেল রাইট হোটেল ওরিয়নের, হোটেল ওরিয়ন যশোর এর এক্সিকিউটিভ। আমি আরো ধন্যবাদ জানাই একটু আগে আমার যে একজন ইয়াং চাপ, আমার ছোট ভাইয়ের মতন, তার অত্যন্ত মূল্যবান একটা বক্তব্য শুনে অবভিয়াসলি আমি ওনার সাথে সহমত। কাস্টমার তো আমাদেরকে পে করে, আমরা একটু বুঝি যে আমাদের পে করে কে। আমরা যে কাস্টমার সার্ভিস জব করি, আমাদের স্যালারিটা পে করে কাস্টমার, মালিক স্যালারি পে করে না। এটা আমাদের সবসময় মনে রাখতে হয়। অতএব কাস্টমার ডিমান্ডটা কি, এইটা বুঝেই কাস্টমারকে, কাস্টমারের কমপ্লেন, কাস্টমারের চাওয়া পাওয়াগুলো আমাদেরকে মারাত্মকভাবে খেয়াল রাখতে হয় এবং ওইটাই সব থেকে বেশি প্রায়োরিটি দিই আমরা। কাস্টমার স্যাটিসফ্যাকশনের উপরে কোন রকম কম্প্রোমাইজ করলে আমার বিজনেসের ক্ষতি হবে। ইট ইস মিন আই উইল বি হাংরি, তাই না? কাস্টমারই যদি আমার না থাকে। জাহিদ ভাই, আপনি এটা তো হচ্ছে আমি শুরু করার পরে আমার কাস্টমার স্যাটিসফ্যাকশনের প্রশ্ন, কিন্তু আমি তো শুরুই করতে পারি না, আমি ভয় পাই। কেন ভয় পাই? হ্যাঁ, এই ভয়টা জয় করবার উপায় কি? আমাকে তো প্রথমে বলার সুযোগ দেওয়া হলো যে আপনি কাস্টমার স্যাটিসফ্যাকশন নিয়ে কথা বলেন। Yes, ভয় পায় মানে ব্যবসা, বিজনেস, উদ্যোক্তা, মালিকানা, এটা বড় জিনিস, অবভিয়াসলি বড় জিনিস। এর এর হচ্ছে ইনভেস্টমেন্টের বিষয় আছে, সামাজিক অবস্থানের বিষয় আছে, মার্কেট অ্যানালাইসিসের বিষয় আছে। বাট একটা জিনিস কি, যে প্রথমে আমাকে স্বপ্ন দেখতে হবে ঘুমায় ঘুমায় না, আমাকে স্বপ্ন দেখতে হবে জেগে জেগে। এবং ভয় তো সবার ভিতরে থাকবে, ভয় সবার ভিতরে থাকে, এটা আমাদের জন্মগত একটা কি অ্যাসেট নিয়েই জন্মাই। তো আমার কথা হচ্ছে ভয়কে জয় করতে গেলে ফেস টু ফেস আপনাকে উদ্যোগী হয়ে যান। হ্যাঁ, আপনি উদ্যোগী হয়ে যান। উদ্যোগী হয়ে গেলে দেখবেন যে আপনার সামনে ছোট ছোট, ওই যে ভদ্রলোক যে বললো যে ছোট ছোট উদ্যোগ নেওয়া, ছোট করে, বড় করে না। আমি এক্ষুনি 5 স্টার হোটেল বানাবো, দ্যাট ইজ নট ম্যান্ডেটরি। ছোট করে উদ্যোগ নেন। আপনি যখন এই উদ্যোগে আপনি কোনো প্রবলেম ফেস করবেন, তখন আপনাকে সেই প্রবলেম সলিউশন করার জন্য আপনার ভিতরে যদি কোনো রকম অভিজ্ঞতা না থাকে, তো গো টু দা এক্সপার্ট। তাদের সঙ্গে বাংলাদেশে অনেক এক্সপার্ট আছে, তাদেরকে পরামর্শ নেওয়া। দেখেন, একটা এক্সাম্পল, একটা দেশের পরিবর্তন কি করে আসছে শুধু একটা উদ্যোগের কারণে। সেই উদ্যোগের কারণের জন্য কোনো পয়সার দরকার ছিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে চায়না যখন অর্থনৈতিকভাবে প্রচন্ড পর্যুদস্ত হয়ে গেল, তখন চাইনিজ গভর্নমেন্ট সিদ্ধান্ত নিল তাদের দেশের ইউনিভার্সিটিতে 10 বছর অ্যাডমিশন বন্ধ করে দেবে। এটা উদ্যোগ ছিল, এটা কাইন্ড অফ উদ্যোগ ছিল। এই উদ্যোগের জন্য কিন্তু টাকা নেওয়ার দরকার নেই, টাকার প্রয়োজন নেই। প্রত্যেকে কারিগরি শিক্ষায় চলে যাও। এবং আজকে চায়না দেখেন সারা পৃথিবীতে তারা অর্থনৈতিকভাবে নেতৃত্ব দিচ্ছে। তারা তাদের অর্থনৈতিক এমন একটা জায়গায় পৌঁছে গেছে
যে তাদেরকে বাদ দিয়ে সারা ওয়ার্ল্ড চলা খুব মুশকিল হয়ে যাবে। কেন হয়েছে? প্রত্যেকটা গ্রামগঞ্জে প্রত্যন্ত অঞ্চলের জনশক্তিকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করে ফেলেছে চায়না একটা উদ্যোগের কারণে। সেটা কি ছিল? এত হায়ার এডুকেশনের দরকার নেই, প্রথম দরকার আমাদের দেশের দক্ষ জনশক্তি। আজকে চায়নায় প্রত্যেকটা ঘরে ঘরে ইন্ডাস্ট্রি, আজকে চায়নায় প্রত্যেকটা ঘরে ঘরে আপনার টাকা টাকা বানানোর মেশিন। তো এই জন্য আমি বলি যে চায়না ছোট্ট করে একটা উদ্যোগ নিয়েছে মাত্র, আর উদ্যোগটা সফল রূপ নিয়েছে। এটার অনেক ঘাত প্রতিঘাত হবে। আর এই এই উদ্যোগের কারণে এই উদ্যোগ নিতে গেলে সামনে আপনাকে যেটা খেয়াল রাখতে হবে যে আমার মার্কেটটার কি চাহিদা আছে, কোন ধরনের চাহিদা আছে, জাস্ট এইভাবে করলে আমার মনে হয়। আর সবথেকে ইম্পর্টেন্ট বিষয় আছে, আমার ভিতরে মেজারেবল পাওয়ারটা থাকতে হবে। তার মানে মার্কেট, আমি যে উদ্যোগ নিতে যাচ্ছি এই উদ্যোগটা অ্যাকচুয়ালি আমি অ্যাডপ্ট করতে পারবো কিনা, আমি তার উপযোগী কিনা, মানে দ্যাট ইজ কল আমাকে আমাকে আমার পরিমাপ করার যোগ্যতা থাকতে হবে। আগে আমি আমাকে পরিমাপ করে নিই, সে অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নেওয়া, পরিমাপ অনুযায়ী উদ্যোগ নেওয়া। আর আমার মনে হয় বাংলাদেশে আমার তো লং টাইম এক্সপেরিয়েন্স, বাংলাদেশে উদ্যোগ নেওয়ার লোকের অভাব নেই, কিন্তু সঠিক উদ্যোগ এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারে না বলে পিছিয়ে যায়। আর উদ্যোক্তা, আমার দিক থেকে উদ্যোক্তার জন্য এত ভয় অনেক পাওয়া ধন্যবাদ জাহিদি সাহেব আপনার মতামতের জন্য। আমি আপনার কথা আবার শুনবো, একটু আমাকে সুযোগ দেবেন, কারণ হচ্ছে আমরা সবার কথা একটু একটু করে শুনে আবার নিশ্চয়ই আমরা আপনার কাছে আরেক রাউন্ডে আসবো। আপনি বলেছেন যে স্বপ্ন দেখতে হবে, এবং আপনি খুব স্পেসিফিক্যালি বলেছেন স্বপ্নটা দেখতে হবে খুব বড় করে, থিঙ্ক বিগ, কিন্তু শুরু করতে হবে অল্পটুকু দিয়ে, যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে শুরু করতে হবে, যেটাকে আমরা বলতাম যে থিঙ্ক বিগ, অ্যাক্ট স্মল অর স্টার্ট স্মল। এবং আপনি জাতীয়ভাবে বলেছেন চায়নার উদাহরণ দিয়ে যে কারিগরি শিক্ষার বিস্তারটা আমাদের খুব জরুরি দরকার, আর একজন উদ্যোক্তাকে সঠিক সিদ্ধান্তটা আগে নিতে পারতে হবে, সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। আমরা এবার একটু গাজী সানির কাছে শুনতে চাই, একজন উদ্যোক্তা হয়ে ওঠার জন্য তিনি কিভাবে শুরু করেছিলেন, তার ভয়টাকে জয় করেছিলেন কিভাবে। গাজী সানি। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ আমাকে কথা বলতে দেওয়ার জন্য। আর আমি আগে থেকেই সবাইকে সরি বলে নিচ্ছি, কারণ অনেকেই আমার থেকে কোনো ভুল হলে রিয়েলি সরি আগে থেকে বলে নিচ্ছি। তো আমার জার্নিটা যেভাবে শুরু হয়, আমি ফার্স্টে, টু বি ভেরি অনেস্ট, আমি ফার্স্টের থেকে এন্টারপ্রেনিউর হিসেবে চিন্তা করা শুরু করিনি। আমার লাইফটা শুরু হয় চাকরি থেকে। তো বাংলাদেশে আমি চাকরি করার পরে আমার অফার আসলো মালয়েশিয়াতে, সেখানে আমি জব করলাম কিছুদিন। এর মধ্যে দিয়েই তখন আমার মধ্যে একটা চিন্তা আসা শুরু হলো যে আমি যদি আরেকজনের জন্য এতগুলা কাজ করে তাকে এতগুলা টাকা দিতে পারি, ওয়াই নট মি, সেটা আমি নিজের জন্য কেন করব না। সেই চিন্তা থেকে আমি আস্তে আস্তে শুরু করলাম যে আচ্ছা ঠিক আছে, ছোট ছোট করে শুরু করা যায়। তো সেইভাবেই মালয়েশিয়াতেই তখন আমি ছোটখাটো করে বিজনেসটা শুরু করলাম, আস্তে আস্তে হোঁচট খাওয়া শুরু করলাম। যে তখন বোঝা গেল যে বসরা যে আসলে টাকাটা কামাচ্ছে, তারা যে আমাকে স্যালারিটা দিচ্ছে, তারা কেন সাকসেসফুল, আমি কেন পিছিয়ে রয়েছি। রিস্ক নিতে হবে, এবং সেটা হলো ক্যালকুলেটেড রিস্ক। রিস্ক না নিলে উপরে উঠাটা আসলে কষ্টকর। সো সেই ক্ষেত্রে আমি মনে করবো যেটা আমরা উদ্যোক্তা হতে ভয় পাই, ওয়ান অফ দ্য মেইন রিজন আমাদের ফিনান্সিয়াল ইনস্টেবিলিটি, আর্থিক অস্থিতিশীলতা। আমরা সবসময় কিছু করার আগে চিন্তা করি আমার মাস শেষে আমি কিভাবে চলবো, আমি মাস শেষে যদি বাসায় এই টাকাটা না দিতে পারি আমার ফ্যামিলি আমাকে কি বলবে। তো ওই জায়গাটা থেকে আগে নিজেকে সেট করতে হবে যে আমি সিচুয়েশনটা কিভাবে ট্যাকেল করবো। হ্যাঁ, এন্টারপ্রেনিয়র আমি হব, কিন্তু কিভাবে আমি ট্যাকেল করবো ওই সিচুয়েশনটা। এক একজনের সিচুয়েশন এক এক ভাবে ট্যাকেল করা যেতে পারে ডেফিনেটলি। দেন আমি যেটা মনে করি যে আমরা যে কারণে ভয় পাই সেটা হলো সঠিক গাইডলাইন। আমরা চিন্তা করলাম আমি হয়তো কাঠের বিজনেস করব, আমি আইসিটি বিজনেস করবো, এনিথিং, যে কোনো কিছু দিয়ে বিজনেস স্টার্ট করা যায়। বাংলাদেশের জনসংখ্যা প্রায় 21 কোটি। দ্যাট মিনস আমি সবাই যদি আমার কাছে একটা করে সাবান কিনে 21 কোটি টাকা, 1 টাকা করে লাভ করলে আমার 21 কোটি টাকা লাভ। সো আমাদের মার্কেটটা হিউজ, দেশটা ছোট হলেও মার্কেটটা হিউজ। তো সেই হিসাবে আমাদের বিজনেস প্রসপেক্টও হিউজ। তো আমাদের প্রবলেম হলো সঠিক গাইডলাইন। যারা অলরেডি বিজনেস সেক্টরে আছে তারা আরেকজনকে সহজে লাইন করে দিবে, একজন নতুন যে ঢুকবে তাকে যে হেল্প করবে সেটা খুব একটা করতে চায় না। যে কারণে যেটা করতে হয়, এন্টারপ্রেনিয়রদের জায়গায় জায়গায় যে আটকাতে হয়, বিভিন্ন জায়গায় পড়ে যেতে হয়। তো সেই কারণে যেটা করতে হবে যে আব্দুল্লাহ ভাই যেটা বললেন, ফোকাস থাকতে হবে, ভিশন থাকতে হবে, ডিটারমিনেশন থাকতে হবে। হ্যাঁ, আমি ওই জায়গায় যাব, একবার হবে না, দুইবার হবে না, তিনবার হবে না, 20 বারে হবে না, 25 বারে হবে না। ট্রাস্ট মি,
30 বারের সময় হবেই ওইটা, কিন্তু আপনার স্টেডি থাকতে হবে, হ্যাঁ আমি এটা করব। এখন এর মধ্যে যদি আমার, এটা সম্পূর্ণ আমার চিন্তা যে এর মধ্যে ফোকাসের মধ্যে আছি দেখে যে আমি অন্য সব কাজ বাদ দিয়ে দিব, নট লাইক দ্যাট। আমার ডেইলি চলার জন্য, আমার মাসে চলার জন্য কিন্তু আমার কিছু একটা করতে হবে। সেটা যদি আমার বিজনেসের পাশাপাশি আমি একটা সাইড সোর্স ইনকাম করতে পারি, ডেফিনেটলি। সেটা যদি এমন হতে পারে দুইজন পার্টিকে আমি বসাই দিলাম, কথা বললাম, সেখান থেকে আমার একটা কমিশন আসলো, ওকে সমস্যা নাই। লাইফ সাস্টেন করার জন্য যেটা করার সেটা করতে হবে, এটার কোনো বিকল্প নাই। সুতরাং একটু খালি পেটে চিন্তাতেও স্মার্ট হতে হবে যে সবটাই আমি ওখানে না দিয়ে আমি সাইডে একটা কিছু যেন রাখতে পারি, যাতে আমি ভেসে চলে না Definitely. যাই। সেটা একটা খুব Exactly. ভালো চিন্তা। হুম। তারপর আমরা যেটা করতে ভয় পাই যে ঠিক আছে আমার একটা প্রোডাক্ট আছে, আমি একটা বিজনেস করব, আমার ক্লায়েন্ট কে হবে, আমি কাকে সেল করব। ইনিশিয়ালি আপনার কোনো ক্লায়েন্ট থাকবে না, কেউ থাকবে না, কিন্তু যেটা করতে হবে আপনার মার্কেটিং করতে হবে, প্রচারই প্রসার। আমি যেখানে যাচ্ছি কথায় কথায় আমি বিজনেস কি করছি সেটা বলে দিতে হবে। হ্যাঁ আমি আমি এখন আইসিটির বিজনেস করছি, কি হচ্ছে আমি সিসিটিভি ক্যামেরা লাগাই, কি হচ্ছে আমি কাঠের বিজনেস করি, আমার কাছে সেগুন কাঠ আছে, মার্কেটে 3500 টাকা হলো সিএফটি, আমি কেউ যদি চায় আমি আপনাকে 3000 টাকা সিএফটি দিব। আপনি 10 জনের কাছে বলেন, 20 জনের কাছে বলেন, 20 জন থেকে একজন আপনার কাছে কোয়েরি করবে। ফার্স্ট মান্থ, সেকেন্ড মান্থ, থার্ড মান্থ কেউ আপনাকে মানে করবে না, নিবে না। ফোর্থ মান্থে কোনো না কোনো একটা ক্লায়েন্ট আপনার কাছ থেকে কিছু না কিছু নিবে। নিজের প্রচার নিজেকেই করতে হবে, নিজের ঢোল নিজেকেই বাজাতে হবে, এটা করতে হবে, মার্কেটিং মাস্ট। আর আরেকটা জিনিস যেটা সব থেকে বড় জিনিস, ফিয়ার অফ ফেলিয়ার। আমরা সবসময় চিন্তা করি পড়ে গেলে কি হবে, পড়ে যেতেই হবে। ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস। এন্টারপ্রেনারদের পড়ে যাওয়া ফেলিয়ার ইজ আ ছাড়া, পিলার। আচ্ছা, এন্টারপ্রেনারদের মানে পড়ে যাওয়া ছাড়া, এটা মাস্ট, এটা ফরজ পড়ে যাওয়াটা, নাহলে সেটাকে এন্টারপ্রেনার বলবে না, সেটা বাবার বিজনেস। তো রেডি করা জিনিস কেউ আচ্ছা। দিবে না। তো হ্যাঁ, পড়ে যাওয়ার ভয় পেলে হবে না, ওইখান থেকে উঠে দাঁড়াতে হবে। আর পড়ে যে যেন একদম মরে না যায় সেটাও ঠিক রাখতে হবে। সো ক্যালকুলেটেড রিস্ক, আবার ওই ফার্স্ট পয়েন্ট, রিস্ক নিতে হবে কিন্তু ক্যালকুলেটেড রিস্ক। অনেক ধন্যবাদ সানি, চমৎকার। একটা হলো পড়ে যেতে হবে কিন্তু খেয়াল রাখতে হবে পড়ে যেন মরে না যায়। আর যে পড়তে ভয় পায় সে তার বাপের বিজনেস করা ছাড়া আর নিজে কিছু সৃষ্টি করতে পারবে না। এটা খুব ইন্টারেস্টিং লাগছে আমার কাছে। আর ওই ইনফরমেশনটা খুব গুরুত্বপূর্ণ। দেশ ছোট হলেও বাজারটা বড়। ইনফ্যাক্ট জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বে 8ম স্থানে রয়েছে, 8ম বৃহত্তম দেশ। ইটস রিয়েলি এ হিউজ মার্কেট। আর্থিক অনিশ্চয়তার কথাটাও এসছে, আমরা সেগুলো নিয়ে বিশেষজ্ঞদের কথা আমরা শুনবো। কামরুজ্জামান বাবু তিনি আমাদের সঙ্গে যুক্ত আছেন, অরোরা ফাউন্ডেশনের সিইও, এবং তিনি একজন খুব ভালো উদ্যোক্তা এবং কৃষি খাতের উদ্যোক্তা। তিনি নিজে উচ্চশিক্ষিত মানুষ, কিন্তু লেখাপড়া শেষ করে চাকরির দিকে না গিয়ে তিনি কৃষি খাতে নিজেকে নিয়োজিত করেছেন। বাবু ভাইয়ের কাছে একটু শুনবো, আপনি কেন উদ্যোক্তা হলেন, কিভাবে ভয়কে জয় করলেন? কারণ আজকে তরুণরা ভয় পায়। আপনার কথার মধ্য দিয়ে আমরা কিছু আশাবাদের কথাও শুনতে চাই। কামরুজ্জামান বাবু। জি মিঠুন ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের এই আলোচনায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি প্রথমেই স্মরণ করছি আমাদের সাথে আমাদের সম্মানিত প্রেসিডেন্ট, বিসে ফাউন্ডেশনের সম্মানিত প্রেসিডেন্ট ডক্টর জয়নুল আবেদিন স্যার সুদূর কানাডা থেকে জয়েন করেছেন। আমি তাকে আমার মোবারকবাদ জানাচ্ছি এবং স্যার আসসালামু আলাইকুম, এবং সবাইকে সালাম জানিয়ে আমি খুব সংক্ষেপে, আমি শুনছিলাম, আমি গাড়িতে ছিলাম এই জন্য ক্যামেরাটা অফ করে রেখেছিলাম। সেটা হচ্ছে একটা জিনিস আমি এখানে বলতে চাই যে আমি আসলে উদ্যোক্তা হব না আমি আসলে আমার ক্যারিয়ারটা আসলে আমি কিভাবে চিন্তা করব, আমি কি গভর্নমেন্টের চাকরি করব না আমি আসলে অন্যান্য প্রতিষ্ঠানের কর্মচারী হব। উদ্যোক্তা আমরা যেভাবে বলতে চাই সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে আমি এটার মালিক হব, আমি এটার অনেক দায় দায়িত্ব নেব, আমি এটা রিস্ক নেব, কিংবা আমি উদ্যোক্তা মানে এটাও বুঝি যে আমি আসলে একটা নেতৃত্ব দেব। যে সরকারি প্রতিষ্ঠানের ভিতরেও কিন্তু অনেক উদ্যোক্তা থাকে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ভিতরেও দেখবেন আপনার উদ্যোক্তা থাকে। যেমন আমাদের বিসেফ ফাউন্ডেশনের ভিতরেও অনেকে উদ্যোক্তা আছেন। উদ্যোক্তা মানে হচ্ছে একটা নেতৃত্ব দেওয়া। তো এই বিষয়টি আসলে আপনাকে প্রথমে ঠিক করতে হবে যে আপনি আসলে উদ্যোক্তা হবেন না আপনি আসলে কারো অর্ডারে চলবেন, কারো আন্ডারে কোনো কেউ কিছু আপনাকে নির্দেশ করছে আপনি সেই কাজটা করবেন। আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় উদ্যোক্তা আমরা যদি বলি, আমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমান আমাদের দেশের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন, সেটাও কিন্তু একটা বড় উদ্যোগ। বড় তো বিষয়টি হচ্ছে
যে আপনি কোন দৃষ্টিতে দেখেন বিষয়টা। এইটা আপনার প্রথমে মাইন্ডসেটটা ঠিক করতে হবে যে আমি আসলে আমার সেই আপনার ট্রেড গুলো আছে কিনা, আমি আসলে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আছে কিনা। আরেকটি বিষয় এখানে খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে আমার আসলে কিছু ক্যাপাসিটি দরকার। ক্যাপাসিটি গুলো কেমন? যে কিছু বিষয় আছে, আপনি যদি নিজস্ব বিজনেস ব্যবসা করতে চান, ব্যবসা বোঝান, উদ্যোগ বলতে যদি নিজস্ব ব্যবসা বোঝান, তাহলে সেখানে হচ্ছে বিনিয়োগ একটা বড় বিষয়। আর আমার কাছে যেটি মনে হয় সেটি হচ্ছে আইডিয়া। বিনিয়োগের চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার ধারণাটা কি, আসলে আপনি কোন ধারণার উপরে কাজ করছেন। যেমন ফর এক্সাম্পল, আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ার সময় আমি একটি বিষয় নিয়ে কাজ করতাম, প্রবাসী বাঙালিদের সঙ্গে আমি কাজ করতাম। বাংলাদেশের যারা কৃতি সন্তান, দেশের বিভিন্ন দেশে যারা বিভিন্নভাবে সফল হয়েছে, তারা একটা বাংলাদেশের একটি সংগঠন করেছিল, এটির নাম হচ্ছে টেক বাংলা। এবং এখানে বাংলাদেশের যারা কৃতি সন্তান বিশ্বের বিভিন্ন দেশে সুনাম অর্জন করেছে, যেমন IBM এ কাজ করতেন, আপনার মাইক্রোসফটে কাজ করতেন, তারা এরকম বড় বড় যারা আপনার জ্ঞানীগুণী ব্যক্তি, তারা সবাই এই সংগঠনে আসতেন। তখন আমার কৃষি সেক্টরে বিভিন্ন আপনার প্রথিতযশা ব্যক্তিবর্গের সঙ্গে পরিচয় হয়েছিল, এবং আমি তখন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অনার্স পড়ার 3rd ইয়ারে আমি ঠিক করেছিলাম যে আমি আসলে কৃষি ক্ষেত্রে কাজ করব। এবং কৃষি ক্ষেত্রে কাজ করতে গিয়ে আমি কি দেখলাম, আমার আব্বার কিছু আপনার এই সাকসেস ছিল যে আমার আব্বার প্রচুর জায়গা জমি ছিল। যে আমাদের কিন্তু ওই যে বর্গা চাষি কিংবা আপনার গ্রামের ভাষায় বলে অনেকে আধি করে, জমি আধি করে, এরকম আমাদের কয়েকশো একর জমি ছিল এবং এগুলো আমরা দেখতাম। আমি যে বিষয়টি আইডেন্টিফাই করেছিলাম যে আসলে এই কৃষকরা বিভিন্নভাবে সাফার করে, যে আপনার ভালো বীজ কোথায় পাবে, তারপরে আপনার কোন সময় বুনতে হবে, এই প্রযুক্তিটা কি, এটা বাজারজাত করবে কোথায়, আপনার সংরক্ষণ করবে কোথায়, এই বিষয়গুলো আমি তখন কোরিলেট করার চেষ্টা করছিলাম যে আমাদের যারা জাতীয় পর্যায়ে, যারা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে যারা এই প্রথিতযশা ব্যক্তিবর্গ আছেন, কৃষিবিদ যারা আছেন, এবং আমার গ্রামের যে এই সমস্যাটা, এটার একটা সমাধান বের করার জন্য আমি আসলে একটি সংগঠন করেছিলাম। সংগঠনটির নাম হচ্ছে অরোরা এন্ড কোম্পানি। তখন আমার বাড়িতে একটি প্রকল্প চলছিল, সেটি হচ্ছে যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে বাংলাদেশ সরকার একটি প্রকল্প করছিল। প্রকল্পটির নাম হচ্ছে এগ্রি বিজনেস ডেভেলপমেন্ট প্রজেক্ট। সেখানে আমি অ্যাপ্লাই করেছিলাম এবং আমি একটা বড় ধরনের সহযোগিতা পেয়েছিলাম এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের আন্ডারে। তো আমি যেটা দেখেছি, এবং এই দীর্ঘ 15 বছর 20 বছর হয়ে গেছে, সেটি হচ্ছে যে আপনি আসলে একটি সেবা দিচ্ছেন কিংবা আপনার একটি সমস্যার সমাধান করছেন। এই সমস্যার সমাধানটি আপনার একটি কেরিয়ার হতে পারে। এই কেরিয়ারটা আপনি আসলে কিভাবে চিন্তা করেন, যে আপনি কি আসলে একটি নিশ্চিত কেরিয়ার চান, যে মাস শেষে বেতন পাবো, মাস শেষে আমি একটি বোনাস পাবো, কিংবা আপনি একটি গ্রুপ অফ পিপলের দায়িত্ব নিতে চান। সেটি কিন্তু আসলে সবার পক্ষে সম্ভব নাও হতে পারে, কারণ অনেকের শর্ট টার্ম প্রবলেম থাকতে পারে, যে আমার পরিবারের একটা দায়িত্ব আছে, আমি প্রতিদিন হয়তো আমার ইনকাম করা দরকার। এই সমস্ত বিষয় কিন্তু আমাদের মাথায় রাখা খুবই জরুরি। এবং একটি কথা আমি বলে রাখি, সবাইকে আসলে উদ্যোক্তা হওয়ার মানে সবাই আমরা উদ্যোক্তা হবো এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ না। এখন একজন উদ্যোক্তার সঙ্গে কিন্তু 1000 জন মানুষ কাজ করতে পারে। আমি যদি এটা সেট করতে পারি যে আমি কোনো উদ্যোক্তার সঙ্গে আমার এই যোগ্যতাটা আছে, আমি এটি কাজে লাগাবো, কিংবা আমি নিজে উদ্যোক্তা হয়ে আমি একটা আমাদের দেশের, সমাজের কিংবা পরিবারের কোন সমস্যাটা আমি সমাধান করবো, সেটা খুবই ইম্পর্টেন্ট। তো সবচেয়ে বড় হচ্ছে যে আইডিয়াটা কি। আমি খুব সংক্ষেপে বলি যে আইডিয়া যদি আপনি ঠিক না করতে পারেন, আপনার যদি ধারণাটা ঠিক করতে না পারেন, আপনার যদি কনসেপ্টটাকে আপনি প্রিসাইজ এবং কনসাইজ না করতে পারেন, তাহলে কিন্তু আপনি বারবার হোঁচট খাবেন। এবং আমি বলি যে আপনার বিজনেস এন্টারপ্রেনারশিপ ইজ লাইক ড্রাইভিং এ কার। আপনি একটি গাড়ি যখন চালান, আপনাকে ডানে তাকাইতে হয়, বামে তাকাইতে হয়, ব্রেক চাপতে হয়, কখন এক্সিলারেটর বাড়াবেন, কখন কমাবেন, এটা আপনাকে জানতে হবে। ব্যবসা কিন্তু, উদ্যোগটা কিন্তু এই সেন্সটা থাকতে হবে। এই সমস্ত বিষয় নিয়ে হয়তো আরো আলোচনা হবে, আমরা আরো শুনবো, এবং যদি স্পেসিফিক কোনো প্রশ্ন থাকে আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ বাবু ভাই, আপনি চমৎকার করে বলেছেন। বিশেষ করে যে কথাটা কারো কাছে শুনি নাই, আজকে শুনলাম, সেটা হচ্ছে জাতির পিতা যেটা করেছিলেন সেটাও একটা উদ্যোক্তার মতোই তিনি ভূমিকা দিয়েছেন। উদ্যোক্তা মানে হচ্ছে নেতৃত্ব দিতে পারা, এবং সেটা একটা মানসিকতার সাথে সম্পর্কিত। আপনি চমৎকার করে বলেছেন, এবং আইডিয়াটাই হলো মেইন। এবং আপনি গাড়ি চালানোর উদাহরণটাও দিয়েছেন। অনেক ধন্যবাদ। আমি এবারে ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন স্যারের কাছে একটু যাব,
স্যার আমি যে আপনার জীবনীটা জানি, একটুখানি জানি, পুরোটা জানি না। আপনি সেই অজপাড়াগাঁয়ে বিলের মধ্যে জন্মেছেন, সেখান থেকে নিজে নিজে বড় হয়েছেন, সেলফ মেড ম্যান। অনেক স্ট্রাগল করে লেখাপড়া করে আপনি আজকে বাংলাদেশের তো বটেই, বিশ্বের অনেক জায়গাতে কৃষি এবং খাদ্যে আপনি নেতৃত্ব দিয়েছেন, দিচ্ছেন। এই যে আপনি সাহস করলেন, এটাও কিন্তু একটা বিরাট বড় উদ্যোক্তার ব্যাপার। আমাদের বাবু ভাই যেভাবে বললেন, উদ্যোক্তা মানে হচ্ছে নেতৃত্ব দেওয়া। সুতরাং এই যে নেতৃত্ব আপনি দেশে এবং বিদেশ জুড়ে দিচ্ছেন, তার মানে আপনিও একজন বড় উদ্যোক্তা। আপনি সাহসটা পেয়েছিলেন কি করে, কিভাবে, এবং আমাদের তরুণ বন্ধুদেরকে আপনি কি পরামর্শ দেবেন? ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন স্যার। স্যার আনমিউট করতে হবে স্যার। থ্যাংক ইউ। আমি আমি তো ভাবছিলাম যে আমি আজকে শুনবো। আমি একেবারেই শ্রোতা মানুষ। আমি মানে নিজেকে কখনো উদ্যোগী ভাবতেই পারতেছি না, কিন্তু বিউটির কথা শুনবো বা আরো যারা আছেন তাদের কথা শুনে নিয়ে তারপরে আমি হয়তো শেষের দিকে বিজ্ঞজনের মতো কিছু ভাষণ দিয়ে দেবো আর কি। তো যাই হোক, যে কথাটা মানে আহ, আহ, আমিও শিখছি আজকে। আমি আমার যে কথাটা আমি আসলে আজকে এই টপিকের উপর আমি যখন জয়েন করেছি তখনই ভেবেছিলাম যে এক ফাঁকে বলে দেবো কথাটা, কিন্তু মিটন আমাকে জিজ্ঞাসা করেই ফেললো, কি করে মনের মিল হয়ে গেল সেটা আর কি। যে আসলে এই উদ্যোগটা আমি যে বলছি তো আমার আমার ব্যক্তিগত জীবন থেকে আমি ব্যবসায়ের কোন উদ্যোগই নিতে পারি নাই, নেওয়ার চেষ্টাও করি নাই কখনো। আমি একজন বিজ্ঞানী মানুষ বলে আমার জ্ঞান চর্চার দিকেই আমার উদ্যোগের যা কিছু উদ্যোগ আছে ওই জায়গাতে। তো আমি শুধু এইটুকু সংক্ষেপে বলতে চাই, সেটা হলো যে আমি যখন ছাত্র ছিলাম, স্কুলে পড়তাম, আমার বাবা আহ, হয়তো 5-6 বিঘা জমি ছিল, একদম মানে খুবই দরিদ্র কৃষক ছিলেন। আমরা অনেকগুলা ভাই বোন, সবাইকে মানে চেষ্টা করেছেন নিয়ে সংসার। আমাকে পড়াশোনার খরচ দেওয়ার মতো তাদের কোনো ক্ষমতা কখনোই ছিল না। কিন্তু আমি আমার ছিল, আমার মনে আছে যখন আমি এসএসসি পাশ করি, এসএসসি পাশ করার পরে আমি একদিন গ্রামের রাস্তা দিয়ে হাঁটছিলাম। আমার আমার একটা মিতা ছিলেন। তো আমার মিতা আমাকে বললেন যে, মিতা আপনি তো এখন করছেন, আপনি কি পড়াশোনা করেন? আমি ফার্স্ট ডিভিশনে, সেই অজপাড়াগাতে ফার্স্ট ডিভিশনে লেটার টেটার দিয়ে পাশ করছি। একটা বিশাল, ওই গ্রামের মধ্যে একটা বিশাল ব্যাপার। তো ওরা বলছেন আপনার তো যে অবস্থা, আপনি একটা ডিপ্লোমা পড়েন, ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা পড়েন, ওই জায়গাতে অনেক সহজে একটা চাকরি টাকরি পাওয়া যাবে। আর যেটা বলতে চেষ্টা করলেন যে ওখানে অনেক উপরি পাওনা আছে। আমার স্পষ্টই মনে আছে আমার জীবনের এই কথাগুলো। আমি তাকে বলেছিলাম যে, মিতা শুনুন, আমি একটা ডিপ্লোমা পাশ করে আমার জীবনের লেখাপড়াটা আমি শেষ করে দিতে চাই না। আমি বিএসসি পড়বো, এমএসসি পড়বো, পিএইচডি করব। আমি যতক্ষণ পর্যন্ত আমি জানি না, 16 বছর বয়স আমার, তখন আমার ব্রেনের মধ্যে এগুলা ঢুকছে। আমি একটা মানে খুবই দরিদ্র পরিবারের মানুষ, কিন্তু অজপাড়াগাঁয়ের মধ্যে, কিন্তু আমার ব্রেনের মধ্যে ঢুকে আছে আমি বিএসসি করবো, এমএসসি করবো, পিএইচডি করবো। তার জন্য আমার যে উদ্যোগগুলা, যা কিছু করতে হবে আমি সেটা করব। এবং সেইটারই অংশ হিসেবে খেয়াল করে যে পরিকল্পনা, স্বপ্ন দেখা। আমি দেখছিলাম স্বপ্ন যে আমি বিএসসি পড়বো, এমএসসি পড়বো, পিএইচডি করব। আমার টাকা পয়সা কোথা থেকে আসবে সেটা নয়, কিন্তু আমার এই উদ্যোগটা, আমার এই স্বপ্নটাকে আমি বাস্তবায়ন করব। তো স্বপ্নটাকে বাস্তবায়নের অংশ হিসেবে একটা পরিকল্পনা আমার মধ্যে ঢুকছে। যে আমাকে অনেকে বলছে, আচ্ছা ঠিক আছে, আমার বাবার চাচা ছিলেন বড়লোক মানুষ, দাদা আমাকে খুব আদর করতেন। আমার নিজের দাদা ছিলেন না, উনি আমাদের দাদা পরিবারের। উনি আমাকে বললেন, তুই যা ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ইন্টারমিডিয়েট পড়, আগে এডওয়ার্ড কলেজে, পাবনা এডওয়ার্ড কলেজে গিয়ে ভর্তি হো, আমি কিছু টাকা দেওয়ার চেষ্টা করবো না। তো আমি চিন্তা করলাম, ওই সময় কৃষি বিশ্ববিদ্যালয়ের কথাটা চোখে পড়লো। আমি চিন্তা করলাম আমি ইঞ্জিনিয়ারিং পড়বো, ইঞ্জিনিয়ারিং এইচএসসি পড়বো, ওখান থেকে ইঞ্জিনিয়ারিং পড়বো। ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে ঢাকায় পড়তে হবে, তখন একমাত্র ইউনিভার্সিটি ছিল। ঢাকায় পড়তে হবে, কোথায় থাকবো, এই শুনছি অনেক টাকা পয়সা লাগে। আমার পাশের গ্রামে এক ইঞ্জিনিয়ার ছাত্র ছিলেন, অনেক টাকা পয়সা লাগে, এগুলো কোথা থেকে আসবে? আমার কৃষি বিশ্ববিদ্যালয়ে গেলাম, এই যে উদ্যোগ আর একটা, যে ভালো করে শুনে আসি, গেলাম,
গিয়ে ওখান থেকে শুনে আসলাম আমি যদি ভর্তি হই তাহলে তখন 5 বছরের ছিল, এসএসসি পাস করে ভর্তি হয়ে যেত। 5 বছরে আমি শুধু পাস করলেই আমার স্কলারশিপটা থাকবে, আর আমার যে রেজাল্ট আমি গভর্নর্স স্পেশাল স্কলারশিপ পেতে পারি, যেখানে আসলে যে পরিমাণ টাকা সেই আমলে বহু টাকা। মানে সব এবং সব ফ্রি বলে দিয়েছেন, তোমার যে রেজাল্ট তাতে ইউ উইল গেট এভরিথিং ফ্রি, এবং ইনক্লুডিং হোস্টেলে থাকার খরচ সহ ফ্রি পাওয়া যাবে। আমার তখন ওই যে পরিকল্পনাটার সাথে আমার এইটার একটা মনে ধরলো যে আমার আমি যদি বিএসসি পাস করি, আমার এমএসসি তখন পিএইচডি করার এই যে মহাপরিকল্পনাটা, এইটা আমার একটা ইয়ে আসতো। তো আমি যেটা এইখান থেকে বলতে চাচ্ছি যে স্বপ্ন দেখতে হবে। স্বপ্নটা হলো মানুষের একটা, এবং জেগে জেগে, জাহিদ সাহেব বলছেন জেগে জেগে, আজকে জাহিদ সাহেব বলছেন আমি আজ থেকে মানে 20-25 বছর আগে আমার বিজ্ঞানীদেরকে বলতাম, মেয়েরা বিজ্ঞানীদের একটা বড় অস্ত্র হলো জেগে জেগে স্বপ্ন দেখা। যে যুগে যুগে স্বপ্ন দেখতে পারবে না সে বিজ্ঞানী হতে পারবে না কখনো, কারণ তাকে উদ্ভট চিন্তা করতেই হবে, কিন্তু সেটা পরিকল্পনা, এবং সেই পরিকল্পনাটাকে পরি আর কল্পনা যেন পরিটা উড়ে না যায়, কল্পনাটাই খালি না থাকে, সে কল্পনার সঙ্গে পরিযোগ দিয়ে পরিকল্পনা করে আমরা যাতে করে বাস্তবায়নের একটা বাস্তবায়ন, এর মধ্যে বাস্তব শব্দটা রয়ে গেছে, বাস্তবায়নের একটা বাস্তব চিন্তা ভাবনা নিতে পারি, যে যেটা আমি করতে পারবো, যেটা আমি ইমপ্লিমেন্ট করতে পারবো। ফলে স্বপ্ন দেখা, আমি কোথায় পৌঁছাতে চাই তার জন্য একটা বাস্তব পরিকল্পনা, এবং তার জন্য সেই পরিকল্পনা করতে বাস্তবতা আনতে গেলে আমাদের অনেক কিছু জানতে হবে। যে ওই যে ইকবাল ভাই কবিতা করে বলেছেন, দক্ষতা থাকতে হবে, বাজার আমাকে বুঝতে হবে, কোথায় যাব, কি করব না করব, নানান কথা আপনার প্রচার করতে হবে, নানান কিছু। নেতৃত্ব একটা বড় জায়গাটা ওখানে, যে আপনি যদি যদি এগুলা কিছু আপনার যদি ব্যবসার দিকেই যদি উদ্যোগ নিতে চান, সেখানে আপনার নেতৃত্বটাও গুরুত্বপূর্ণ, ব্যবসায়িক দক্ষতা, নেতৃত্বটা এবং সততার কথা কেউ একজন বলেছেন। আর কিন্তু ভয়ের যে কথাটা শহীদুদ্দিন আকবর বলছেন, যে ভয় তো নানান কিছু, আনফ্রেন্ডলি ইকোসিস্টেম বলছেন, লিমিটেড অ্যাক্সেস টু বিজনেস ডেভেলপমেন্ট, এগুলো আছেই, কিন্তু আজকে যারা সফলতা আছে তারাও কিন্তু এই এর ভিতর থেকেই গড়ে উঠেছেন, যারা সফল হয়ে আছেন আমাদের সামনে যে সমস্ত যুবকরা আছেন এর ভিতরেই আছেন। ফলে আপনাকে ওগুলাকে কনসিডার করতেই হবে, কিন্তু তার ভিতরে আপনাকে মহাপরিকল্পনা নিতে হয়। আমার জীবনের কথাটা দিয়ে আবার বলতেছি, আমি জানতাম আমার পয়সা নেই, আমি জানতাম আমার বাবা পয়সা দিতে পারবে না, কিন্তু তার ভিতরেও আমার একটা ইয়ে ছিল যে আমি কি করে সেই জিনিসটাকে, সেই ভয়টাকে, সেই ইয়েটাকে কি করে ওভারকাম করব, তার একটা পরিকল্পনা ছিল। তা আমি শুধু এইটুকু শেষে, আবার শেষের দিকে গিয়ে হয়তো আর একটু বলার চেষ্টা করব যদি সময় পাওয়া যায়, যে যে কোনো বিষয়ে উদ্যোগ নেন, আপনার স্বপ্নটা থাকতে হবে। স্বপ্ন যার নাই সে উদ্যোগী হতে পারবে না, স্বপ্ন যার নাই এবং স্বপ্নের সাথে যে বাস্তব পরিকল্পনা করতে পারবে না সেও উদ্যোগী হইতে পারবে না, এবং সেই জায়গায় আপনার দক্ষতা, নেতৃত্ব ইত্যাদি কথাটা অবশ্যই সেখানে খুব গুরুত্বপূর্ণ। আর যে আমাদের প্রথম বন্ধু বলেছেন একটা কথা, যে যে আপনাকে কমিটমেন্ট রাখতে হবে, আমি বেশি সময় নিয়ে ফেলতেছি হয়তো বা, এই জায়গাটায় আমার কথাটা হলো যে ব্যবসাটা আপনি যাই করেন না কেন এটা কিন্তু একটা সেবা। আপনি ব্যবসা করবেন, মুনাফা অবশ্যই করার জন্য ব্যবসা করবেন, লাভ করার জন্য অবশ্যই ব্যবসা করবেন, কিন্তু আপনাকে খেয়াল করতে হবে যে আপনি সেবা দানের মাধ্যমে লাভ করবেন। এই জন্য ব্যবসাগুলোকে কিন্তু বেশিরভাগ জায়গাতে সার্ভিস সেক্টর হিসেবে অনেক সময় ইয়ে করে আর কি। তো আপনাকে মনে করতে হবে, আপনি মানুষের আস্থা যদি চান, মানুষের যদি আপনার সমর্থন চান, আপনি তাহলে এই সেবার মনোবৃত্তিটা থাকতে হবে। ওখানে জলদি বড় লোক হওয়ার কথা চিন্তা করলে হবে না, আমাকে মুনাফাও করতে হবে, আপনাকে বাঁচতে হবে, আপনার কর্মচারীদেরকে বাঁচাতে হবে, কিন্তু সেই সাথে আপনার সেবাটার থেকে যেন মানুষকে বঞ্চিত না করেন, আপনার যারা গ্রাহক সাধারণ মানুষ তারা যেন আপনার সেবা থেকে বঞ্চিত না হয়। আমি এইটুকু বলে আপাতত শেষ অনেক করছি। অনেক ধন্যবাদ স্যার। আপনার জীবনে, নিজের জীবনের যে গল্প, আমার ধারণা এই গল্প আমাদের তরুণ বন্ধুদের দারুণভাবে অনুপ্রাণিত করবে। আমি তো উৎসাহ পেলামই স্যার। নিজের কাছে নিজে বারবার অনেকবার মনে হয় দূর, হাল ছেড়ে দিয়ে আর এটা করবো না, ভাল লাগে না, আচ্ছা আর বুঝতে, কিন্তু সেরকম একটা জায়গাতেও আজকে আপনার কথাতেও আমি নতুন করে প্রেরণা পেলাম যে আমাদের স্বপ্নটা ঠিক রেখে আমাদের এগিয়ে যেতে হবে, হাল ছেড়ে দেওয়া যাবে না। ডিস্ট্রাকশন আসবে, নানান ধরনের আসবে,
সেটা আমাদেরকে মাথায় রেখে কাজ করতে হবে। আমরা এবার আমাদের দুইজন তরুণ বন্ধু আছেন, তাদের কথা শুনবো। তাদের কাছে অনুরোধ যে আপনারা আপনাদের অনুভূতি বলার সাথে সাথে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্নটি যদি কাউকে সুস্পষ্টভাবে করতে চান তাহলে তার নাম বলেও করতে পারেন, যে আমি অমুকের কাছে প্রশ্নটি করছি। প্রথমে আমি মহসিনা আক্তার বন্যাকে অনুরোধ করছি অনুভূতি জানানোর জন্য, এবং কোনো প্রশ্ন যদি থাকে। সবার বক্তব্য আমরা মোটামুটি শুনলাম। হোয়াট ডু ইউ থিংক? ভয় কি গেল? ধন্যবাদ ভাইয়া, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকের এই সময় উপযোগী আলোচনায় অংশগ্রহণের সুযোগ প্রদানের জন্য, এবং আমাদের আজকের অনুষ্ঠানে যারা অতিথি আছেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমার ভেতরকার যে ভয় ছিল সেটা মোকাবেলায় আমার কি কি নিজের জায়গা থেকে করণীয় সেই বিষয়ে আমাকে এত সুন্দরভাবে অনুপ্রাণিত করার জন্য। তারপরেও ভাইয়া আমার কিছু বলার আছে এই বিষয়ে, উদ্যোক্তা নিয়ে। সেটা হচ্ছে যে আমাদের সকল যুবদেরই স্বপ্ন থাকে ছোটবেলা থেকে যে উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠা, দেশের জন্য কাজ করা, কিংবা আমাদের দেশের যে জনশক্তি আছে তাদেরকে ভালো মতো করে যাতে আমরা ব্যবহার করতে পারি দেশের সেবার কাজে, এবং নিজেদেরকে যেন প্রত্যেকটা দিন নতুন নতুন জ্ঞানে উদ্ভাবিত করতে পারি। এই বিষয়গুলোতে কিন্তু আমাদের ছোটবেলা থেকে একটা আগ্রহ থাকে, এবং এই স্বপ্ন বাস্তবায়নে আমরা যখন এক ধাপ এগিয়ে যাই তখনই 10 ধাপ পিছিয়ে যাই প্রাইমারি কিছু বাধার কথা চিন্তা করে। যে দেখা যায় আমাদের দেশের প্রেক্ষিতে যদি বলি, আমাদের দেশের অধিকাংশ তরুণী কিন্তু নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসে, এবং তাদের জন্য পুঁজি একটা খুব বড় একটা বাধা হয়ে দাঁড়ায়। এবং ইতোমধ্যে আমি আমার যারা উদ্যোক্তা বৃন্দ আছেন, যারা আজকে বললেন, এবং অতিথি আছেন তারা বললেন যে শুধুমাত্র পুঁজিই না, আমাকে কমিটমেন্টে থাকা লাগবে, আমাকে বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হওয়া লাগবে। তারপরেও ভাইয়া যখন আমরা গ্লোবালি একটা স্ট্যাটিস্টিক্স এ যাই, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রথম স্থানে আছেন ইউএসএ এন্টারপ্রেনারশিপের দিক থেকে, এবং বাংলাদেশ কিন্তু 137টি দেশের মধ্যে 134তম পজিশনে আছে। তো এই জিনিসটা আমাকে খুব ভালোভাবে আঘাত করেছে। কেন আসলে আমরা উদ্যোক্তা হতে এখনো পিছিয়ে পড়ছি? আমাদের মধ্যে অনুপ্রেরণা আছে, আমাদের পুঁজিরও আমাদের না হলে টেনশন নেই, আমরা বাধার সম্মুখীন হচ্ছে, কিন্তু তারপরও কেন আমরা বারবার পিছিয়ে যাচ্ছি? আমি এই প্রশ্নটি রাখতে চাচ্ছি। এবং দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে আমার যে সাউথ কোরিয়ার দিকে যদি একটু তাকাই, সেখানে আমরা এন্টারপ্রেনারশিপের দিক থেকে তারাও বেশ ভালো পজিশনে আছে। সেক্ষেত্রে আমি যখন একটু রিসার্চ করে দেখলাম যে কেন আজকে তারা আমাদের থেকেও এগিয়ে আছে কোন বিষয়টাতে, সেখানে দেখলাম যে তাদের ট্যাক্সের পরিমাণটা কিন্তু কম। এটা একটা পয়েন্ট আমি পেয়েছি। এবং দ্বিতীয় ক্ষেত্রটা আমি দেখলাম যে তাদের যে রেগুলেটরি সিস্টেমটা আছে সেটা খুবই বিজনেস ফ্রেন্ডলি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে তাদের সরকার তাদেরকে খুব স্ট্রং একটা ফিনান্সিয়াল সাপোর্ট দিচ্ছে তাদের রিসার্চের ক্ষেত্রে, তাদের ডেভেলপিং এর ক্ষেত্রে, তারা যাতে তাদের বিজনেসটাকে খুব সুন্দর মতো দাঁড়া করাতে পারে। যে বাধাগুলোর কথা আজকে আমি শুনলাম এবং আমি যেটা অনুভব করি, সেই বাধাগুলোকে সরকার অর্ধেকেরও বেশি ওভারকাম করিয়ে দিচ্ছে তাদেরকে। আমি সেই দিক থেকে আমি বলবো যে আমাদের দেশে যদি এই বাধাগুলো সরকার নিজে হাতে তুলে নেয়, কারণ আজকের যেই আমরা কথা বলছি যে উদ্যোক্তা হতে গেলে আসলে বাধাটা কোথায়, আমি মনে করি এই উদ্যোক্তা হতে গেলে বাধাটা শুধু যুবদের না, একটি দেশেরও। সুতরাং আমি মনে করি আমরা আমাদের নিজেদের জায়গা থেকে, যুবরা আমরা যারা আছি, আমাদের নিজেদের জায়গা থেকে আমরা যতটা সম্ভব, বিভিন্ন ধরনের বাধা থাকবে, যেমন ল্যাক অফ স্কিল থাকবে, ল্যাক অফ আমাদের হচ্ছে ফোকাস থাকবে, কিংবা হচ্ছে পুঁজির দিক থেকে যদি চিন্তা করি আমরা মানি কিভাবে ইনভেস্ট করব, কিংবা সে মানি থেকে কিভাবে আমরা সে টাকাটাকে বৃদ্ধি করতে পারি, এই বিষয়গুলো সম্পর্কে আমি মনে করি আমাদেরকে জ্ঞান দেওয়া উচিত। আমাদের সেই প্রায়োগিক ব্যবহারিক যেই দক্ষতা সেইভাবে আমাদেরকে গড়ে তোলা উচিত। শুধুমাত্র বই পুস্তকের পাঠ্য ভিত্তিক জ্ঞানই শুধুমাত্র না, আমি চাই আমাদের প্রায়োগিক জ্ঞানেও যাতে আমরা দক্ষ হয়ে উঠতে পারি। এবং
সেক্ষেত্রে বিভিন্ন ধরনের যে এখন আমরা দেখি যে অনেক ধরনের বিজনেস আছে যেগুলো সোশ্যাল বায়ার মাধ্যমে অনেকটাই করা যাচ্ছে। তো এই ধরনের টেকনিক্যাল রিলেটেড কিংবা হচ্ছে ভার্চুয়ালি যে একটা বিজনেস আমরা কিভাবে এখন রান করাবো, এই করোনা পরিস্থিতিতে অনেক সময় দেখা যায় আমরা সরাসরি দোকানে যেতে পারছি না কিছু কিনতে, আমরা ব্যবসা করছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এইটা কিভাবে আমরা করতে পারি, কিভাবে আমরা একটি প্রোডাক্টটাকে বুস্ট করতে পারি মানুষের কাছে, কিভাবে পৌঁছে দিতে পারি আমি আমার বিজনেসটা, সেই বিষয়গুলো আমি চাই যে সে বিষয়গুলো আমরা জানি। আজকে মনে করছি যে আমার যে প্রশ্নগুলো ছিল আমি আমার সম্মানিত অতিথিবৃন্দের কাছ থেকে এই প্রশ্নের উত্তরগুলো পাবো। ধন্যবাদ ভাইয়া। হ্যাঁ, ধন্যবাদ বন্যা তোমার প্রশ্নের জন্য। তুমি পুঁজি, পৃষ্ঠপোষকতা, জ্ঞান এবং দক্ষতার কথা বলছো, এবং কিছু স্পেসিফিক কোশ্চেন আছে যে এটা কিভাবে করব, বুস্টিং কিভাবে করব। এখন আজকে সবটার উত্তর হয়তো দেওয়া যাবে কিনা আমি শিওর নই, তারপরে তোমার প্রশ্নটা রাখলাম। আমি বাকিদের বক্তব্যগুলো শুনে তারপরে অতিথিদেরকে আমন্ত্রণ জানাবো উত্তর দেবার জন্য। আমি এবার মুসলিমা খাতুন বিউটিকে আমন্ত্রণ জানাচ্ছি কথা বলার জন্য। তার উদ্যোক্তা হয়ে ওঠার গল্প এবং এবং উদ্যোক্তা হিসেবে তার যদি কোনো প্রশ্ন থাকে। কিন্তু তার আগে একটা হ্যাপি বার্থডে বলবো না বিউটিকে? হ্যাপি বার্থডে বিউটির আজকে জন্মদিন। দর্শক মণ্ডলী, আমাদের সকলের পক্ষ থেকে এবং আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে বিউটিকে শুভ জন্মদিন জানাচ্ছি। তোমার জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা বিউটি। হ্যাপি বার্থডে টু ইউ। ও দৌড় মারছে। হ্যাপি বার্থডে টু ইউ। ও তো নিজে হারায় গেল, ওর নেটওয়ার্কটা চলে গেছে। আচ্ছা, ও আসতে আসতে আমরা সিজুলের কাছে যাই। সিজুল ইসলাম পঞ্চগড় থেকে। আপনি যুবদের নিয়ে কাজ করেন এবং যুব উদ্যোক্তার বিষয়ে আপনার নিজের অনেক অভিজ্ঞতা আছে, আপনি যদি বলেন। ধন্যবাদ মিঠুন ভাইকে আমাকে কথা বলার সুযোগ প্রদানের জন্য। আমি প্রথমেই বলতে চাই যে আমাদের একজন সম্মানিত বক্তা বলেছেন যে বঙ্গবন্ধু যে স্বাধীনতার উদ্যোগ নিয়েছিল সেটি একটি উদ্যোগ। আমাদের মনে রাখতে হবে এটা একটি জাতীয় উদ্যোগ ছিল এবং জাতীয় নেতৃবৃন্দের একটা উদ্যোগ ছিল এবং সেটি খুব সম্মিলিত প্রচেষ্টায় ছিল। সেখানে আমাদের অনেক বেশি ত্যাগ ছিল, সেখানে আমাদের কিন্তু ফোকাস ছিল যে আমাদের স্বাধীনতা চাই এবং আমরা কিন্তু সেই জায়গা থেকে বের হওয়ার জন্য সবাই মিলে একসাথে কাজ করছি। এখন যেটা হয়েছে যে আমরা কিন্তু বিচ্ছিন্নভাবে কাজ করছি। এই যে আমরা যে সবাই মিলে উদ্যোক্তা হতে চাই, আমরা সমবায় ভিত্তিক কোনো উদ্যোগে কিন্তু আমরা যাইনি। আমরা ইন্ডিভিজুয়ালি আমরা যখন উদ্যোগ নিতে যাচ্ছি অনেক সময় ফেল করতেছি, তখন আমার পাশে কেউ নাই। কিন্তু আমরা যদি সমবায় ভিত্তিক যদি উদ্যোগ নিতে যেতাম, আমি যদি ফেল করি আমার পাশ থেকে আমাকে ধরার জন্য কেউ একজন আছে। তো সেই জায়গাটায় আমাদের ঘাটতি হয়েছে। করোনা আমাদেরকে অনেক বেশি ক্ষতি করে গেছে কিন্তু কিছু উপকার করে গেছে। যেমন দেখেন, আগেকার দিনে কিন্তু আপনারা আমাদের যারা সফল ব্যক্তি এখানে আছেন তারা অনেকেই সফল হয়েছেন, তাদের অনেক বেশি দিক নির্দেশনা দেবার মতো খুব ভালো কোনো মানুষ ছিল না যারা তাদেরকে বলবে। আমরা কিন্তু আজকে তাদের কাছ থেকে অনলাইনে গল্প শুনতেছি এবং এই যে ফেসবুক লাইভের মাধ্যমে সারা দেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ এটা জানতে পারছে, যেটা কিন্তু আমরা আগে জানতাম না যে একজন জয়নুল আবেদিন কিভাবে একটা গ্রাম থেকে উঠে আসে এখন সে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে কাজ করছে। তো সেই জায়গাটায় তো অবশ্যই একটা ঘাটতি ছিল। আমি কিন্তু উদ্যোক্তা হইনি, আমি কিন্তু চাকরিজীবী হয়েছে, আমি এসে চাকরি করছি। এটার কারণ হচ্ছে যে আমি একটা নিরাপত্তাহীনতায় ভুগি, অর্থনৈতিক নিরাপত্তাহীনতায়। আর একটা বিষয়, মাঝে মাঝে মনে হয় যে আমি আসলে পড়াশোনা করে পড়ছি খুব বিপদে, মানে পড়াশোনা করার কারণে আমি আসলে উদ্যোক্তা হতে পারি না, একটা বাধা, সামাজিক বাধা। আমি আমার খালাতো ভাইয়ের কথা বলতে পারি। তার বাবা যখন মারা গেলেন তাদের বাড়িতে বেশ কয়েকটু গরু ছিল, বিদেশি শঙ্কর জাতের গরু ছিল। তো সে অনার্স কমপ্লিট করছে, মাস্টার্স করতেছে। সে যখন গ্রামে এসে তার বাড়িতে এই গরুগুলো যত্ন করা শুরু করলো, তখন আশেপাশের লোকজন এসে বলা শুরু করলো যে এই ছেলেটা তো পড়াশোনা করছে, ছেলে খুব ভালো, কিন্তু চাকরি তো হয় না। এবং তাকে এত হেয় প্রতিপন্ন করে আশেপাশের লোক কথা বলা শুরু করলো, একসময় সে বাড়ি ছেড়ে চাকরিতে যেতে বাধ্য হলো। তো এই জায়গাটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গির অভাব রয়েছে। সেই সাথে একটা জিনিস খেয়াল করেন, আপনারা যারা সফল আছেন তারা সফল হওয়ার পরে কাস্টমার সার্ভিসের কথা বলতেছেন, সততার কথা বলতেছেন, কিন্তু তার আগেই উদ্যোক্তা হবার আগে যে প্রাথমিক শর্তগুলো, সেই জায়গাগুলো কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে আমরা আটকে যাই, যেখানে আমরা অসফল হই। সেটা হচ্ছে যে আমাদের কমেন্টে অনেকে কমেন্ট করেছেন যে আসলে আমার তো জামানত নাই, আমি কি করব।
আমার অভিজ্ঞতা আমি বলতে পারি যে সরকার আমরা সবসময় বলে যাচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রীও বলে যাচ্ছে যে কর্মসংস্থান ব্যাংক থেকে বিনা জামানতে ঋণ নেওয়া যায়। আমাকে একটা উদাহরণ কেউ কি দেখাতে পারবেন যে বিনা জামানতে কেউ এখান থেকে লোন নিতে পারছে? আমি নিজে নিছি, আমার মায়ের জমির দলিলটা সেখানে এখনো গচ্ছিত আছে কর্মসংস্থান ব্যাংকে। তো এইটা কিন্তু আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, কেউ আমাকে বুঝাতে আসলে আমি বুঝবো না, কারণ আমার বাস্তব অভিজ্ঞতা আছে এই জায়গায়। সেই সাথে একটা জিনিস যে প্রচারের অভাব আছে আমাদের। দেখেন, আমি বলতে চাচ্ছিলাম তখন মিটন ভাইকে অফ রেকর্ডে যে আমাদের দেশীয় যে টেলিকম কোম্পানি আছে বা বিটিসিএল টেলিফোন আছে, তারা কিন্তু প্রচারের অভাবের কারণে লাভ করতে পারে না বা ক্ষতির তুলনামূলকভাবে কম লাভ করে। আবার যারা এই যে বাণিজ্যিক ভাবে করছে, গ্রামীণ ফোন, রবি বা অন্যান্য যারা আছে, তারা কিন্তু প্রচন্ড পরিমাণে লাভ করে যাচ্ছে। আমাদের থেকে অনেক সময় বেশি টাকাই তারা নিচ্ছে, তারপরেও কিন্তু তারা লাভ করে যাচ্ছে। তো এই জায়গায় প্রচারের ঘাটতি আছে। যারা সরকারি আর্থিক ঋণদান যারা করে এবং যারা প্রশিক্ষণ দেয়, তারা কি কখনো গ্রামে গিয়েছে যে ওই গ্রামে কয়টা ছেলে যারা কর্মক্ষম কিন্তু তারা কোনো প্রশিক্ষণ নাই, তাদের একটা কর্মসংস্থান হওয়া দরকার, চাইলে তাদের আমরা দক্ষ করে দেশের বাইরে পাঠাই কিংবা দেশেই তাদের প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আমরা ঋণ দিই, সেটা কিন্তু কখনো করা হয় না। আমি বলতে চাই, মসজিদ বানানোর আগে মাদ্রাসা বানাতে হবে আপনাকে। মাদ্রাসায় কিন্তু আপনার সেই মানুষগুলোই তৈরি হবে যারা নামাজি হবে। তো নামাজি মানুষ যখন বাড়বে তখন তারা নিজেদের তাগিদেই কিন্তু মসজিদ বানাবে। তো আমরা কিন্তু মসজিদ বানাই, কিন্তু আমরা কিন্তু মাদ্রাসা বানাই না, বা আমরা শিক্ষা প্রতিষ্ঠানটা বানাই না যেখান থেকে নামাজি মানুষটা তৈরি হবে। এখন একটা জিনিস দেখেন যে এই যে আমাদের কামরুজ্জামান বাবু ভাই উনি বলছিলেন যে ওনার বাবার 100 একর জমি ছিল। আমার বাবার 100 একর জমি নাই, সেই কারণে আমি কিন্তু এই উদ্যোগটা নিতে পারছি না, সত্যি কথা। এবং আপনি ব্যাংকে গেলে ব্যাংক যেভাবে আপনাকে খুব তাড়াতাড়ি চা খাওয়াবে, আপ্যায়ন করবে এবং খুব দ্রুত আপনাকে লোন দেবে, আমাকে বা আমার অন্য যারা বন্ধু আছে তাদেরকে কিন্তু দেবে না। কেননা তারা আমার কাছে কিন্তু সিকিউরিটি চায়, যে তোমার সিকিউরিটিটা কি। এখন যেটা হচ্ছে যে আমি রাষ্ট্র আমাকে পড়াশোনা করালো, আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করলাম, তারপরেও রাষ্ট্র যদি আমার উপরে ভরসা না করে, তাহলে আমার পেছনে এত টাকা কেন রাষ্ট্র ঢাললো? তাহলে রাষ্ট্রের দায়িত্ব আছে। আমাদের জাহিদি সাহেব উনি বলছিলেন যে চীন কিন্তু 10 বছর পড়াশোনা বন্ধ করে দিয়ে কর্মমুখী শিক্ষার দিকে নিয়ে গিয়েছিল। এটা খুব বড় একটা ইনিশিয়েটিভ ছিল। আমাদের সরকার কি এরকম করতে পারবে যে আমরা কর্মমুখী শিক্ষার প্রতি অনেক বেশি করব? আপনাকে আমি বলতে পারি যে কোনো বাবাকে কি দেখেছেন যে তারা বেকার কোনো ছেলেকে দিয়ে বিয়ে দিছে? এটা কারণ হচ্ছে তারা নিরাপত্তাহীনতায় ভোগে। একজন ডাক্তারি পাস করছে তাকে দিয়ে বিয়ে দেবে, ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছে তাকে দিয়ে বিয়ে দেবে, কিন্তু নর্মাল গ্রাজুয়েশন কমপ্লিট করছে, অনার্স মাস্টার্স করছে, তাকে দিয়ে কিন্তু বিয়ে দেবে না। এটার কারণ হচ্ছে নিরাপত্তাহীনতা। ব্যাংকগুলোও ঠিক এরকম কাজ করে। তারা ওই যে কন্যাদানের মতো অবস্থা, যে যদি তার সিকিউরিটি থাকে, সে এমবিবিএস পাস করছে, তাহলে তাকে তো দেয়া যায়, সে তো রোগী দেখলেই এখান থেকে ইনকাম করবে। বা ইঞ্জিনিয়ার, সে তো ধরেন কিছু একটা করলেই সে এখান থেকে ইনকাম হবে। তো যে সাধারণ অনার্স মাস্টার্স কমপ্লিট করলো, সেই ছেলেটা দোষটা করলো কি? আমি কি তাহলে এই দেশে জন্ম নিয়ে দোষটা করলাম? তাহলে আমাদের জাতীয় যারা নেতৃবৃন্দ আছে তাদের উচিত এই জায়গাগুলোই নজর দেওয়া, সম্মিলিতভাবে উদ্যোগ নেওয়া এবং কর্মমুখী শিক্ষার দিকে ঝুঁকে যাওয়া। এখন যেটা হচ্ছে, আমি বগুড়ার ছেলে, আমার বগুড়ার এক ভাইয়ের কথা জানি, আপনারা হয়তো বা প্রথম আলো এবং চ্যানেলের মাধ্যমে দেখেছেন, রাহাত নাম। ওনার কেস স্টাডিটা আমি নিজে করে চ্যানেলে পাঠাইছিলাম যখন বগুড়ায় ছিলাম। তো উনি ব্যারিস্টারি কমপ্লিট করে আসছে লন্ডন থেকে, এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে আরো উনি পড়াশোনা করেছেন। ওনার বউ ল কমপ্লিট করছে। উনি দেশে এসে, ওনার বাবার ইটভাটা ছিল, সেটার পাশে পুকুর ছিল বিশাল বড়, কয়েক বিঘা জানে পুকুর ছিল, সেটাতে মাছ চাষ করতেছে। তারপরে উনি হচ্ছে গরুর খামার করেছে। উনি এই ধরনের উদ্যোগগুলো নিয়েছে। এখন ওনার বাবার ছিল জন্য উনি কিন্তু এই উদ্যোগগুলো নিতে পারছে, সাহসটা করতে পারছে, যে ব্যারিস্টারি কমপ্লিট করে আসছে লন্ডন থেকে, তারপরে সে এই কাজটা করতেছে, তার বাবা মা বা তার বউ কোনো না করে নাই, এ বিষয়ে কোনো আপত্তি জানায় নাই। এখন আমাকে বলেন, আমি যদি চাকরি ছেড়ে দিয়ে, এখনো বিয়েই করি নাই, আমি যদি নতুন বিয়ে করি এবং চাকরি ছেড়ে দিয়ে আমার বউ ঘরে থাকে, আমার বউ আমাকে সেই সাপোর্টটা দেবে কিনা? তো এই জায়গায় কিন্তু একটা নিরাপত্তাহীনতার একটা জায়গা আছে। একটা ওই যে বলছিলেন যে পরিকল্পনা, সঠিক পরিকল্পনার পুরি যদি উড়ে যায়, শুধু কল্পনা পড়ে থাকে। তো সেই জায়গাটাই আমাদের একটা কি দরকার, যে ব্যাকআপটা রাষ্ট্র দেবে। আমার রাষ্ট্র আমাকে নিয়ে চিন্তা করবে যে আমি। অনেক ধন্যবাদ সেজল। আমার হাতে সময় কম, আমার সময় কম। সেজল, আমার মনে হয় তোমার এসেন্সটা বোঝা গেছে। তো
তুমি বলছো যে তেলা মাথায় তেল দেওয়ার ব্যাপারটা তো ঘটে, এবং আমার কিছু থাকলেই আমি কেবলমাত্র সাহস করতে পারবো। এই কথাটা কতখানি সত্যি নিশ্চয়ই অতিথিরা বলবেন। আমরা বিউটিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছি। বিউটির সময় কমে যাচ্ছে, দ্রুত যদি তোমার কথাটা একটু বলো। মুসলিমা খাতুন বিউটি, ভাই আমি প্রথম শোনা কথা যাচ্ছে? বলবো জি ভাই। ভাই আমি প্রথম কথা বলবো, উদ্যোক্তা হতে কেউ ভয় পায় না, এখানে চ্যালেঞ্জ নিতে ভয় পায়। উদ্যোক্তা হলে যে অনেকগুলো চ্যালেঞ্জ থাকে, সেই চ্যালেঞ্জ গুলোকেই মানুষ ভয় পায়। তো প্রথমত একজন উদ্যোক্তা হতে গেলে তাকে আত্মবিশ্বাসী হতে হবে যে আমি এই কাজটা করতে পারবো। তো তার আগে তাকে সে বিষয়ে তার কারিগরি দক্ষতা থাকতে হবে। কোনো মানুষের যদি কারিগরি দক্ষতা না থাকে, সেই বিষয়ে সে কাজ করতে পারবে না। আমাকে যদি এখন বলা হয় যে তুমি একদিকে ধান লাগাও এবং ধান কিভাবে লাগাতে হবে করো, আমি কিন্তু জানি না ধান সার লাগবে, পানি লাগবে, মাটি লাগবে। তো আমাদের কারিগরি দক্ষতা লাগবে, আমাদের আত্মবিশ্বাস এখানে থাকতে হবে। আর চ্যালেঞ্জ গুলো যেটা, অনেকে হয়তো বলে যে উদ্যোক্তা হতে গেলে উদ্যোগ দরকার, টাকার দরকার নেই। এ কথাটা আমি একেবারেই মানি না, একেবারেই বিশ্বাস করি না। কারণ আমি এখন যে একটা পর্যায়ে আসছি, আমার কারিগরি দক্ষতা হয়েছে, ব্যবসায়িক দক্ষতা হয়েছে, আমার ব্যবসাটাকে আমি যেভাবে রান করতে চাচ্ছি, যেমন আমার নিরাপদ খাদ্য, আমার এই নিরাপদ খাদ্যর সাথে অনেক কিছু প্রোডাক্ট থাকবে, অনেক বিষয়গুলো থাকবে, সেইগুলোর জন্য আমার এখন ভালো একটা বড় স্পেস লাগবে। এই স্পেস নিতে গেলে আমার এখন 2 লাখ 5 লাখ টাকা লাগবে। সেই টাকাটা আমি কিভাবে জোগাড় করবো? আমার যে প্ল্যানটা রয়েছে, আমি যেখানে দোকানটা নিতে চাচ্ছি, সেই জায়গাটা আমার টাকা না হলে, আমার প্ল্যান থাকুক যতই, আমার শ্রম যতই থাকুক, আমার যতই চেষ্টা থাকুক, আমি সাকসেস হতে পারবো না। আমি প্রণোদনার জন্য সরকার যে প্যাকেজটা দিয়েছে, আমি জানি এর নীতিমালাগুলো কি কি তার ক্যাটাগরি করতে হবে, কারণ এটার পরে আমি ট্রেনিং নিয়েছি। সরকারিভাবে একটা জুম প্রোগ্রাম হয়েছিল, আমি সেটা করেছি। কিন্তু ব্যাংক আমাকে ভুল তথ্য দিচ্ছে, বলে না এটা হবে না, আমার আসেনি, এ হয়নি, তা হয়নি। তাহলে আমরা কিভাবে রান করব? আমার প্রণোদনা পেয়েও কিন্তু আমার হাতে আসছে না, সেটা ব্যাংক পর্যন্তই থেকে যাচ্ছে। ব্যাংক দিচ্ছে না কি কারণ? বিউটির কানেকশনে কোনো সমস্যা হয়ে থাকতে পারে দর্শক মন্ডলী, কিন্তু শেষ কথাটা আমরা যেটা বলছি যে প্রণোদনার টাকাটা ব্যাংক পর্যন্ত আসছে, আমার পর্যন্ত আসছে না। অর্থাৎ সরকারের যে আন্তরিকতা রয়েছে, সেই আন্তরিকতা আমার কাছে পৌঁছাচ্ছে না। বিউটির এই কথাটাকে ধরে আমি অতিথিদের কাছে যাব। আমার হাতে সময় খুব কম, আপনারা যদি প্রত্যেকে 1 মিনিট 2 মিনিট করে কনক্লুডিং বক্তব্য রাখেন। আমি শুরু করতে চাই কামরুজ্জামান বাবুকে দিয়ে। বাবু ভাই। জি মিটন ভাই, আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম এবং এখানে একটি বিষয় খুবই পরিষ্কার ভাবে এখানে আমি বুঝতে পেরেছি, সেটি হচ্ছে যারা নবীন উদ্যোক্তা কিংবা যারা ছোট উদ্যোগ নিয়ে শুরু করেছেন, যেমন আমাদের দেশে তো অনেক বড় বড় আপনার উদ্যোগ আমরা দেখেছি, আকিজের মতো, প্রাণের মতো অনেক বড় বড় সাকসেস আছে, সিটি গ্রুপের মতো। কিন্তু যারা নতুন আসতে চায়, যাদের ছোট পরিসরে শুরু করতে চায়, তাদের জন্য আসলে একটা লিড অর্গানাইজেশন আসলে দরকার আমাদের দেশে, যেটি আমাদের হয়তো এসএমই ফাউন্ডেশন যে রোলটি প্লে করতে পারতো, কিন্তু আমাদের এই যে ছোট ছোট উদ্যোক্তাদের এই প্রত্যাশা কিংবা এই নেটওয়ার্কটা দেশ জুড়ে গড়ে ওঠেনি। এবং এই ছোট উদ্যোক্তার পাশে আপনি দেখেন, একটি যখন আপনি ছোট গাছ লাগাবেন, চারা গাছ তৈরি করবেন, তখন কিন্তু একটি আমরা লাঠি পুঁতে দিই। এটি হচ্ছে কি, একজন উদ্যোক্তার পাশে গিয়ে দাঁড়াতে হবে। প্রথম দিনেই যদি আপনি বলেন যে আমাকে ট্যাক্সের ফাইলটি ঠিক করে দিতে হবে, আমার ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, আমার জমির দলিল থাকতে হবে, এই সমস্ত মানে এটা তো অনেক বড় একটা রিসোর্স ম্যানেজমেন্টের জায়গা। সেটা প্রথমে শুরুতেই কিন্তু একজন উদ্যোক্তা সমস্ত কিছু ঠিকভাবে একদম অর্গানাইজড ওয়েতে, ওয়েল প্ল্যান্ড ওয়েতে দিতে পারবে না। আমি একটি উদাহরণ সবসময় দিয়ে থাকি, সেটি হচ্ছে যে একটি বড় কোম্পানি এবং একটি এসএমই কিংবা ক্ষুদ্র আকারের যে উদ্যোগ, সেখানে কিন্তু রিসোর্সের বড় একটা ঘাটতি থাকে। আপনি দেখেন যে ইউনিলিভারের মতো প্রতিষ্ঠানের কিন্তু আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে, এইচআর ডিপার্টমেন্ট আছে, ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্ট আছে, আপনার এর মার্কেটিং ডিপার্টমেন্ট আছে। কিন্তু আমাদের যারা একক উদ্যোক্তা, ফর এক্সাম্পল আমি প্রোপাইটারশিপ নিয়ে কাজ করি, তাদের কিন্তু এত রিসোর্স নাই। তাহলে যদি আমাদের এমন করে একটা প্রতিষ্ঠান থাকে যারা আমাদেরকে নেতৃত্ব দেবে, তাহলে কিন্তু আমরা হয়তো এই সবার স্বপ্নটি সফল করতে পারবো। ধন্যবাদ। অনেক ধন্যবাদ বাবু ভাই। সেরকম একটা প্রতিষ্ঠান আমাদের লাগবে। আমি ঠিক জানি না আব্দুল্লাহ হাসান সাহেব আমাদের সঙ্গে আছেন কিনা, আপনার ক্যামেরা অফ, যদি থাকে তাহলে একটু ক্যামেরা অন করে সংক্ষেপে যদি। আমি আছি ভাইয়া, আমি রাস্তায় তো এইজন্য অফ করে রেখেছি। সো আমি যে জিনিসটা বলতে চাই,
এখানে উদ্যোক্তাদের একটা ডিমান্ড আছে যে তারা মেন্টরিং সাপোর্টটা মুসলিমা চাচ্ছে। বলছিল টাকা না হলে চলবে না, সে বিশ্বাসই করে না। না আমি বলছি মুসলিমা বোনা না হলে করা আচ্ছা। যাবে, এটা ও বিশ্বাসই করে না। আপনি কি বলবেন? না আমি এটা প্রথমেই একবার বলেছি যে আমার আশেপাশে যে টাকার পরিমাণ আছে, ধরেন আমার পকেটে 100 টাকা আছে, আমার মায়ের থেকে আমি আর 100 টাকা পেলাম, আমার ভাইয়ের থেকে আমি 100 টাকা পেলাম, মানে এটা আমরা ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি ফান্ডিং বলি। মানে আমার আশেপাশের লোকজন থেকে অল্প অল্প ফান্ডিং নিয়ে প্রথমে ছোট করে শুরু করা যায় কিনা, এটা আমাকে আগে দেখতে হবে। আর আরেকটা জিনিস আমি একটু বলতে চাই এর সাথে, আমাদের মেন্টরিং সাপোর্টের কথা অনেকে বলেছে, যে মেন্টরিং সাপোর্ট আপনারা নিশ্চয়ই জানেন সারা পৃথিবীতে এটা খুব ফেমাস তরুণ উদ্যোক্তাকে এগিয়ে নেওয়ার জন্য। যারা একটু ভালো উদ্যোক্তা, মানে বড় উদ্যোক্তা না, কিন্তু আমরা যারা ধরেন কিছুদিন হয়তো বা 5-6 বছরের একটা অভিজ্ঞতা আছে, আমাদের অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে তারা যদি কিছু করতে চাই, মেন্টরিং সাপোর্ট আমি দিতে পারবো। ইভেন ঢাকার উদ্যোক্তা হলে আমি তাকে মোটামুটি ফ্রি অফিস স্পেসও দিতে পারবো। তার স্ট্রাকচারাল করা, ধরেন ট্রেড লাইসেন্সিং, তার পলিসি গুলা ঠিক করা, তার ব্র্যান্ডিং, মার্কেটিং, তার হয়তোবা দেখা যাবে ই কমার্সের কোনো একটা ট্রেনিং এর আয়োজন করা, এসএমই ফাউন্ডেশনের সাথে ট্যাগ করা, এই জিনিসগুলো আমি করতে পারবো। সো বিসেভ যদি কোনো ইনিশিয়েটিভ নেয় উদ্যোক্তাদের, আমি একটা স্ট্রাকচার দিয়ে দিব, উদ্যোক্তাকে স্ট্রাকচারটা পূরণ করে দিতে পারবো। এটা একটু বড়, মানে ওখানে তার অনেক কিছু লিখতে হয়। সো যদি এরকম থাকে আমি ইনশাল্লাহ হেল্প করব এবং সবসময় আমি সাথে আছি। জি ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। মিটনের মাইক অফ। সরি স্যার, মাইক বন্ধ রেখে আমি কথা বলে যাচ্ছি। মিটন মিউট। আচ্ছা ধন্যবাদ স্যার, আমি আর কথা বলছি না। হাসানের কথাটা খুব ভালো লাগলো। সানির কোনো লাস্ট মিনিট কোনো কথা আছে কি? 1 মিনিট। আমার কথা বলতে ছোট একটা সাজেশন আছে, যে আমরা যারাই এন্টারপ্রেনিয়র আমাদের চিন্তা করতে হবে, যদি আমাদের কাছে ইনভেস্টমেন্ট না থাকে তাহলে যেটা করতে হবে, আমার উদ্যোগ আছে, আমার আইডিয়া আছে, আমার খুঁজতে হবে আমাকে ছোটখাটো করে কে ইনভেস্ট করতে পারে। হ্যাঁ, একা যদি আমার কাছে টাকা থাকতো আমি ইনভেস্ট করতাম, আমার আইডিয়া নিয়ে কাজ করতাম, আমি মাস শেষে 10,000 টাকা ইনকাম করতে পারতাম। আমার কাছে টাকা নাই, আমার উদ্যোগ আছে, আমার ব্রেইন আছে, আমি আরেকজনের কাছ থেকে টাকা নিয়ে কাজটা করলাম, মাস শেষে আমার 3,000 টাকা আসলো, আমি তাকে 7,000 টাকা দিতে হবে, সমস্যা নেই। কিছু তো একটা স্টার্ট হলো। এবং ক্যালকুলেটেড রিস্ক, যেটা আমরা কার কাছ থেকে টাকা নিচ্ছি সে কি আমার বিজনেসটা শেষ করে ফেলবে নাকি সেটাও বুঝতে হবে। তাড়াহুড়া করার কিছু নাই। আপনি দেখেন কার কাছ থেকে আপনি জয়েন্ট ভেঞ্চারে কাজ করতে পারেন, একটু করে নিয়ে অল্প অল্প করে আগান, ছোট করে আগান। একবারে বড় ভাবে আগাতে গেলে তো যে বিশাল ইনভেস্টমেন্ট থাকলে আগান, আর যদি ইনভেস্টমেন্ট না থাকে ছোট ছোট করে, বেবি স্টেপস। অনেক ধন্যবাদ সানি। জাহিদি ভাই কিছু বলবেন লাস্ট মিনিট? কারো একজনের মোবাইল বাজতেছে, সম্ভবত জাহিদি ভাই কিছু বলবেন না। বিউটি, তোমার কথা আমি আর নিচ্ছি না, আমি আমাদের সভাপতি ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিনের কাছে চলে যাচ্ছি। স্যার, সবার কথা আপনি শুনেছেন এবং আপনার অনুভূতিটা যদি বলেন। স্যারেও আনমিউট করতেন। যে সবার কথা শুনে মনে হচ্ছে আমার যদি বয়স থাকতো আমি আবার এন্টারপ্রেনিউর হয়ে যেতাম আর কি, ব্যবসায় লেগে পড়তাম, কিন্তু সেই বয়সটা তার নেই, সেই সুযোগও নেই আর কি। আর আমাকে আমার ধারণাই যে ব্যবসা ট্যাবসা হয়তো সম্ভব হবে না, কিন্তু নানান ভাবে অন্যভাবে কাজ করতে পারি। যাই হোক, আজকে যে কথাটার ভিতরে অনেক সামগ্রিকতা আছে, মেলা কিছু কথা হয়েছে যেটা হয়তো সামারাইজ করা মুশকিল আছে, কিন্তু একটা জায়গাটা পরিষ্কার যে আসলে আপনাকে আইডিয়াটা থাকতে হবে, যেটাকে আমরা স্বপ্ন বলছি, সেই স্বপ্নটা থাকতে হবে, স্বপ্নটার সঙ্গে পরিকল্পনা থাকতে হবে, পরিকল্পনার সঙ্গে তখন আসছে সেই পরিকল্পনাকে ইমপ্লিমেন্ট করবেন কি করে, বাস্তবায়ন করবেন কি করে। এখানে নানান কথাটা আসছে। কথা হলো যে আগে দেখতে হবে আপনার যে রিসোর্স কি আছে। রিসোর্স বলতে টাকা পয়সাই নাই, টাকা পয়সা অবশ্যই দরকার আছে সবকিছুতেই, কিন্তু টাকা পয়সাটাই বড় নয়, তার চাইতে দরকার হলো আপনার যে রিসোর্স, বড় রিসোর্স হলো আপনার দক্ষতা, আপনার জ্ঞান, আপনার লিডারশিপ স্কিলস, এবং আপনি ওইটার ভিতরে কতখানি আপনি মানে
আপনার স্বপ্নটা বাস্তবায়নে আপনি আসলে দৃঢ় প্রতিজ্ঞ আছেন, এই কমিটমেন্ট আছে কতখানি ওইটার জন্য। এইটা আসলে এই জায়গাটা আমার কাছে মনে হয় বেশি আমার কাছে দাগ কাটতেছে। আর আরেকটা কথা যেটা শেষে এসে সানি বলেছে যে তাড়াহুড়ো করার কিছু নেই, ক্যালকুলেটেড রিস্ক নিতে হবে, আস্তে আস্তে ধীরে ধীরে আগান, অভিজ্ঞতা অর্জন করেন, ব্যর্থতা পড়ে গেলেও সেখান থেকে ব্যর্থতা অর্জন করবেন, শিক্ষা অর্জন করবেন, কেন পড়ে গেলেন সেই পড়ে যাওয়াটা আবার যাতে পড়ে না যান তার জন্য আপনি কি পদক্ষেপ নেবেন সেই জিনিসগুলো নিজে চিন্তা করেন। আরেকজনের কাছে জাহিদি সাহেবের মতো, গাজী তারপরে আব্দুল্লাহ হাসান সাহেবের মতো বা গাজী সানির মতো যারা সফল আছে তাদের কাছ থেকে শিখিয়ে নেই। সবকিছুই যে আমি যে লাইনে কাজ করব সেই লাইনের লোকের কাছ থেকে শিখতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু প্রিন্সিপালস গুলা আমি পড়ে গেলে সেখান থেকে ঘুরে দাঁড়াবো, উঠে দাঁড়াবো, আবার চেষ্টা করব, এই নীতিমালাটা আমি আর এক ব্যবসা থেকেও শিখতে পারি, আর একজন সফল মানুষের কাছ থেকেও শিখতে পারি। তো আমাদের এই জায়গাটা যে আমাদের তাড়াহুড়ো করার কিছু নেই, নিজেদের দক্ষতা গুলা নিজেদের নিয়ে আমাদের উদ্যোগটা নিতে হবে। উদ্যোগটা নেওয়াতে আমাদের কোনো ভয় করলে চলবে না। ভয়ের যে কারণগুলো শহীদুদ্দিন আকবর কতগুলো কথা বলেছেন, ভয়ের যে কারণগুলো কিন্তু রয়েই গেছে, থাকছেই, ইনক্লুডিং ভয়ের কথাগুলো আমাদের আনুষ্ঠানিক প্রতিবন্ধকতা রয়ে গেছে, কিন্তু সেই সাথে আমাদের যে সামাজিক যে সোশ্যাল স্টিগমা বলি, সামাজিক যে প্রতিবন্ধকতা, যে ওই যে বাড়িতে গরুর দেখাশোনা করতে গেল তাকে লোকে বকতে লাগলো চাকরি বাকরি না করে এগুলা করতেছে, এই যে এবং চাকরি করতে হবে সবাইকে, এই যে স্টিগমা গুলা সেগুলোও রয়ে গেছে। আমি সেগুলোকে কি করে জয় করব? বহু উদাহরণ এগুলো বাংলাদেশের মধ্যেই রয়ে গেছে আমাদের। আমরা আশা করতেছি যে মানে আতর রহমান মিটন এবং কামরুজ্জামান বাবু আমাদেরকে ডিসেট ফাউন্ডেশনের পক্ষ থেকে এই আলোচনাটা নেতৃত্ব দিচ্ছেন, এনারা এই সমস্ত মানুষগুলোকে নিয়ে একদিন মুখোমুখি করে দেন, যাতে করে তারা একজন আরেকজন থেকে শিখতে পারে এবং যাতে করে আমরা একটা কর্মক্ষণে এবং যে বিশেষ করে আমি যে প্রশিক্ষণ দিচ্ছেন উদ্যোক্তা তৈরিতে মানুষকে দক্ষ তৈরি করতেছেন আমাদের শেফ জাহিদি ভাই, ওনাকে বেশি হয়তো ওনাকেও দরকার এবং আব্দুল্লাহ হাসান সাহেবকেও দরকার মুখোমুখি এই সমস্ত জবাবগুলো দেওয়ার জন্য, যাতে একজন আরেকজনকে শিখতে পারি। যারা করতে পারছি না তারাই কেন করতে পারছে না? কেউ একজন বন্ধু বলেছেন যে যারা ব্যর্থ হয়েছে তাদের কথা শোনা দরকার, অবশ্যই তাদের কথা শোনা দরকার, কেন ব্যর্থ হলো সেই ব্যর্থতাটা আরেকজনের অভিজ্ঞতা থেকে কি করে সে আবার সামনে আগাতে পারে সেটা চেষ্টা করতে হবে। আমি সবশেষে বলে দিতে চাই, আমরা যাই করার চেষ্টা করি না কেন পরিশ্রমের বিকল্প নাই, হার্ডওয়ার্কের কোনো বিকল্প নাই, এটা আরেকজন করে দিতে পারবে না, আপনাকেই করতে হবে। যেখানেই করতে চাই না কেন সেই জায়গাটায় আমি মানে কোনো মতে গেলাম আরেকজনের উপরে দায়িত্ব দিয়ে করলাম, সেটা হবে না, আপনাকে নিজেকে ইনভলভ হইতে হবে এর ভিতরে, যাতে করে আপনি ভালো করে বুঝতে পারেন। আর সবকিছু শেষ কথা হলো সেবার মানসিকতা যদি থাকে, মানুষ যদি আপনার সেবা থেকে খুশি হয় আপনার কাছে ফেরত আসবে, এবং সেবার মানসিকতা থাকলেই কমিটমেন্ট থাকবে। আব্দুল্লাহ হাসান সাহেব গোড়াতে প্রথমে আমাদের বলে দিয়েছেন যে কমিটমেন্ট রাখার, আমি যদি আমার প্রতিশ্রুতি ঠিক রাখি, আমি যে পণ্য বিক্রি করি তার যদি কোয়ালিটি ঠিক রাখি এবং সেবার জন্য মানুষ আমার কাছে ঘুরে আসবে। এটা হলো মাছি ভন ভন করে যেরকম ভালো জায়গাতে যায়, ফুলের মধ্যে যায়, আপনার গ্রাহক আপনার যারা সেবা গ্রহণ করবে তারাও আপনার সেবাতে খুশি হয়ে আপনার কাছে ভন ভন করে চলে আসবে। এটাই হলো কথাটা। প্রতিবন্ধকতা আছে, সেই প্রতিবন্ধকতা থেকে ঊর্ধ্বে উঠে আমরা কি করে আগাবো সেটাই হলো গুরুত্বপূর্ণ জিনিস। টাকার অভাব আছে কিন্তু টাকার অভাব নাই, আবার টাকা বহু লোকের কাছে টাকা আছে যারা ভালো জায়গায় খরচ করতে চায়, যারা ইনভেস্ট করতে চায়, নিজেরা পারে না, কিন্তু সেটা ভালো জায়গা। আপনাকে সেই ভালো এইটা প্রমাণ করতে হবে যে হ্যাঁ আপনার উপর নির্ভর করতে পারে। আজকাল তো অনেক কিছু ক্রাউড ফান্ডিং কত কিছু হয়ে গেছে, মানুষ ওগুলা করে করতেছে। একজন ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির কথা বলেছেন, সেগুলোর কথা বলেছেন। আপনার টাকাটা প্রতিবন্ধকতা, আবার টাকাটা প্রতিবন্ধকতা নয়। প্রতিবন্ধকতা হলো আমার মধ্যে ভয়কে জয় করে আমি সুষ্ঠু পরিকল্পনা নিয়ে কি করে আমি সামনে আগানোর একটা দিক দিতে পারি এবং তার উদাহরণ সৃষ্টি করে দিতে পারি। যারা টাকা দিতে চান তারা যাতে আমাকে সমর্থন করেন। থ্যাংক ইউ সো মাচ। আপনাদেরকে সবার কল্যাণ কামনা করে
আমি আজকে আমরা শেষ করতে পারি। আরেকদিন আপনাদের আসার জন্য আমন্ত্রণ থাকলো, এবং আমাদের সঙ্গে যারা আছেন আমাদের সবাই আজকে খুব সুন্দর সুন্দর কথা বলেছেন, কিন্তু বিশেষ করে কবি বন্ধু ইকবাল সাহেবের ছোট ছোট কথা আমি বলতে পারলাম না, কিন্তু আপনারা কাইন্ডলি গিয়ে আজকের যে রেকর্ডিংটা থাকছে এই কথাগুলা কমেন্ট গুলা সবই থাকছে পাশে দিয়ে, সবার কমেন্ট গুলা কাইন্ডলি পড়ে নেবেন। আর এই যে আলোচনাটা হলো কাইন্ডলি আপনাদের যে নিজেদের যে ফেসবুক ওয়েবসাইট আছে ওয়ালে সেটা শেয়ার করেন আপনার বন্ধুদের সঙ্গে, দেখবেন আপনাদের সেটা আপনাদের উদ্যোগের জন্য কাজে লাগতে পারে। থ্যাংক ইউ সো মাচ মিটন স্যার। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এবং সম্মানিত সকল আলোচক, যুব বন্ধুরা। নানান ধরনের হতাশা আছে, নানান ধরনের কথা আছে, শেষ কথাটা ওইটাই যে অন্ধকারকে গালি দিলে অন্ধকার দূর হবে না, একটা ছোট্ট মোমবাতি জ্বালাতে হবে। আমরা ছোট ছোট মোমবাতি যদি অনেক জায়গাগুলো জ্বালাতে পারি তাহলে বেশ খানিকটা জায়গা আলোকিত করতে পারবো। সুতরাং আশায় আমাদের বুক বাঁধতে হবে, যার যা কিছু আছে তাই নিয়ে শুরু করতে হবে। নিজের কাছে টাকা নাই থাকতে পারে, টাকা তো লাগবেই, স্যার যেটা বলেছেন, নিজের কাছে টাকা নাই থাকতে পারে, টাকাকে মোবিলাইজ করতে পারাটাও একটা উদ্যোগ। হ্যাঁ, ওই যে হাসান বলছিলেন যে মার কাছ থেকে নেব, ভাইয়ের কাছ থেকে নেব, বন্ধুর কাছ থেকে নেব, এই ফ্যামিলি ফান্ডিংটাও মোবিলাইজ করতে পারাটাও একটা উদ্যোক্তার একটা বড় বড় যোগ্যতা। ফ্যামিলি আস্থা অর্জন, আস্থা অর্জন অবশ্যই উদ্যোক্তার জন্য আস্থাটা বিরাট বড়। আস্থা যদি না থাকে মাও টাকা দিবে না, বলবে তুই নষ্ট করে ফেলবি। সুতরাং সেই আস্থাটা অর্জন করতে হবে। সেই আস্থাটা যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে আমরা সফল হব। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। জাহিদি ভাইয়ের কথাটা শেষে আর শুনতে পারলাম না, বিউটি কথাও লাইন কেটে যাওয়ার কারণে শুনতে পারিনি, কিন্তু আমরা অবশ্যই আবার আপনাদের সঙ্গে আলোচনায় মিলিত হব শীঘ্রই। আজকের মতো বিদায় নিতে হচ্ছে আমাকে সময়ের কারণেই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।